আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আজকে যারা উপস্থিত আছেন আমাদের বিইএ ওয়ার্ল্ডের ওয়েবিনার সেশন নাম্বার 63 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের যে টপিকসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিল্ডিং কোডস পার্ট 3। আমার বিশ্বাস এই ওয়েবিনার সেশনটি আমাদের সদস্যদের জন্য বেশ কিছু টেকনিক্যাল ইনফরমেশন দেবে এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন এর মাধ্যমে। আপনাদের প্রফেশনাল আপনার যে ক্যারিয়ারে আপনার এটা ডেভেলপমেন্টের জন্য এটা অনেক অনেক উপযোগী হবে আমি মনে করছি। আমাদের আজকের যিনি বক্তা ইঞ্জিনিয়ার শওকত আলী, উনি চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মানে চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করেছেন এবং বর্তমানে দুবাইতে কাজ করছেন। উনি মিডল ইস্ট এবং বাংলাদেশ জুড়ে ওনার বেশ কিছু অভিজ্ঞতা, প্রায় 16 বছরের। উনি সংযুক্ত আরব ইউএইতে এবং ইরাকেও ওনার অনেক বেশ কিছু মানে বিল্ডিং এর ডিজাইন উনি করেছেন এবং বলতে গেলে দুবাইয়ের স্কাইলাইন এবং ইরাকের স্কাইলাইন সমৃদ্ধ করেছেন ওনার বেশ কিছু ডিজাইন। তো আমরা অবশ্যই ওনাকে নিয়ে গর্ব করি যে ওনার যে লাইসেন্স আছে এখানে দুবাই মিউনিসিপালিটি থেকে, ওটা হচ্ছে আনলিমিটেড ফ্লোর ডিজাইনের জন্য। তো তার মানে উনি এখানে অ্যাপ্রুভড অ্যাজ এন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হু ক্যান ডিজাইন বিল্ডিংস অফ এনি ফ্লোর। দুবাইয়ের বর্তমানে তিনি এক্সিস ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সিতে লিড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন এবং বর্তমান দুবাইয়ের যে স্কাইলাইন এবং ইরাকের যে স্কাইলাইন ওগুলোকে সমৃদ্ধ করার জন্য ওনার অনেক অবদান এবং বেশ গুরুত্বপূর্ণ ওনার ভূমিকা আছে। উনি বেশ কিছু $বিলিয়ন প্রজেক্টে উনি কাজ করছেন। তার মধ্যে বাগদাদের ইয়ারমুক জেলায় ওনার বেশ কিছু বড় টাওয়ার উনি কাজ করেছেন এবং ইউএইতে এবং দুবাই এবং শারজাতে বেশ কিছু বিল্ডিং ওনার অলরেডি কনস্ট্রাক্টেড ওনার ডিজাইনে। ইঞ্জিনিয়ার শওকত ইট্যাপস, SAP 2000, সেফ, প্রোকন এবং স্টার্ট প্রো এইসব সফটওয়্যার উনি ব্যবহার করেন। উনি এগুলোতে বেশ মানে অভিজ্ঞ এবং উনি ওনার যত ডিজাইন আছে এইগুলো দিয়েই উনি ওনার ডিজাইনটাকে খুব সুন্দর করে করেন এবং উনি যথেষ্ট এপ্রিসিয়েশন আছে ওনার দুবাইয়ের বেশ কিছু পেশাদার যে কমিটি গুলো আছে মানে অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে। তো আজকে যেহেতু এটা ইন্টারন্যাশনাল কোড এবং ন্যাশনাল কোড নিয়ে উনি কথা বলবেন, তো যেহেতু এটার বেশ ইম্পর্টেন্স আছে আমাদের এই ইঞ্জিনিয়ারিং প্রফেশনে, তো আমি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এর মাধ্যমে। ওনার যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে আমি দু একটা নাম বলি। A multi-billion project in Iraq, Baghdad, consists of 15 towers, height 25 to 32 floors. 60-story tower in Sharjah, which is height of 200 meters. 3 towers in Dubai, 21 to 30 floors, height 120 meters, and many high-rise and mid-high-rise buildings also there, and 200 plus residential villa উনি ডিজাইন করছেন এবং বেশ কিছু ওয়্যার হাউসের ডিজাইন উনি করেছেন। তো আজকের যে অধিবেশন বা আজকের যে মানে ওয়েবিনার, তার লক্ষ্য হলো প্রাথমিক স্তরের যে মানে প্রকৌশলী যারা প্রফেশনাল এবং ব্যক্তিগত মানে ডেভেলপমেন্টের জন্য তাদেরকে সাহায্য করবেন উনি ওনার এই ওয়েবিনার সেশনটা। যাই হোক, আমরা আজকের যে ওয়েবিনার সেশন আমরা এটা শুরু করি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে অংশগ্রহণ করার জন্য। আমি এখন আমাদের সম্মানিত স্পিকার জনাব শওকত আলী খান ওনাকে বলবো সেশন শুরু করার জন্য। শওকত ভাই, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।
আচ্ছা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে মানে সবাই আমার সেশনগুলোতে, যদিও আমার আসলে একটু মানে কণ্ঠগত কিছু জটিলতা আছে, এই জন্য হয়তো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। আচ্ছা, আমি সেশনের শুরুতে, যেহেতু আমার কন্টিনিউয়াস 4-5টা সেশন হয়েছে, অনেকে হয়তো প্রথম থেকেই অ্যাটেন্ড করতেছেন, তো আমি একটু, যেহেতু এটা আসলে কোনো ওয়েবিনার না, এটা আসলে বলতে পারেন এটা আনঅফিসিয়ালি, এটা কিন্তু ট্রেনিং সেশন। কারণ আমি যখন প্রথমে চিন্তা ভাবনা করছি যে না, আমি স্ট্রাকচারাল ডিজাইনের উপর কিছু সেশন নিব, তখন আমি গত সেশনে বলছি যে আমাদের কুয়েট এবং ডুয়েটের দুইজন দুটো টিচার স্ট্রাকচারে, ওনারা বলছেন যে হ্যাঁ, মানে মানে এমন ভাবে সেশনটা গুলো নেওয়া যাতে যারা একদম ফ্রেশ এবং যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার মানে প্রত্যেকে উপকৃত হয়। তো আমি আসলে ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমি সেশন নিচ্ছি। যেমন আমি আসলে এমন না যে আমি 30, 40 বা 50টা স্লাইড কমপ্লিট করব, এরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই। মানে পার ক্লাসে আমার যদি মনে হয় যে না, কোনো একটা টপিক নিয়ে পুরো সেশন ডিসকাস করতে হবে, তাহলে আমি কিন্তু ওইটাই করতেছি কিন্তু। তো ওই হিসেবে আমার আজকে যে মনে হচ্ছে যে আমি আজকে দুইটা জিনিস নিয়ে আজকে ডিসকাস করব। যদি এটা 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 করে কমপ্লায়েন্স, একটা হচ্ছে স্ট্রাকচার সিস্টেম। গত সেশনে আসলে স্ট্রাকচার সিস্টেমের ব্যাপারটা আসছিল, তখন আমি আসলে পেজটাই খুঁজে পাইনি, তো দুঃখিত। তো হচ্ছে কনসেপচুয়াল সাইজিং অফ ভার্টিক্যাল মেম্বার, মানে আমরা অ্যানালাইসিস শুরু করার আগেই কনসেপচুয়ালি কিভাবে আমি ভার্টিক্যাল মেম্বার, মানে ওয়াল হোক বা কলাম হোক, এগুলো কিভাবে সাইজিং করবো, এটা সাইজ কিভাবে দিব। 5-6 তলা বিল্ডিং বা 7-8 তলা 10 তলা বিল্ডিং, এটা আমরা হয়তো আহ, আমরা হয়তো হয়তো আমি অনেকগুলো ডিজাইন দেখছি বা ওটার সাপেক্ষে আমি করে ফেলতে পারতেছি। যদি আমার সামনে যদি কোনো একটা ইরেগুলার স্ট্রাকচার আসে, অথবা একটা টল বিল্ডিং আসে 30 অ্যাবাভ ফ্লোর বা 25 অ্যাবাভ ফ্লোর, সেক্ষেত্রে কিন্তু কোরের সাইজিং গুলো করা, ওয়ালের সাইজিং গুলো করা, কলামের সাইজিং গুলো করা, এগুলো কিন্তু লজিক্যাল হইতে হবে। এই জন্য লজিক্যাল হইতে হবে, কারণ এই আমার কলাম, ওয়াল এবং কোরের সাইজ কিন্তু আর্কিটেকচারাল ডিজাইনকে এফেক্ট করবে, ইম্প্যাক্ট থাকবে। তো ওখানে আমি যা ইচ্ছা তাই দিতে পারবো না, ওখানে কিন্তু আমাকে একটা লজিক্যালি সাইজ করতে হবে, যেটা আমি যখন কনসেপ্ট, মানে আর্কিটেকচার কনসেপ্ট ডিজাইনের সময় যখন আমি সাইজটা দিব, এমন ভাবে দিব যেন এটা পরবর্তীতে যখন আমি ডিটেল অ্যানালাইসিসে যাব, আমি মডেল বানাবো বা আমি অ্যাজ পার কোডের কমপ্লেক্স অনুযায়ী লোডগুলো অ্যাপ্লাই করবো, যাতে এর থেকে কম থাকে, যাতে এটা যাতে না বাড়ে, মানে মিনিমাম যাতে, ম্যাক্সিমাম যাতে অতটুকুই থাকে। হ্যাঁ, দেখা যাবে আমি যখন অনেকগুলো আইটারেশন দিব, তো সাইজিং গুলো একটু কমে আসবে। আচ্ছা, এখানে আমি প্রথমে গত ক্লাসে আমি যেখানে শেষ করছিলাম, সেটা হচ্ছে ASC 716 থেকে স্ট্রাকচারাল সিস্টেম। স্ট্রাকচারাল সিস্টেমটা বুঝাটা খুব ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারদের জন্য। তো এই জন্য আমি আসলে ASC 716 এবং ডুবে বিল্ডিং কোড আমাদের তো আছে, আমাদের BNBC, আর হচ্ছে UBC 97 এবং ICC 2000, মোটামুটি যে কোডগুলো আমরা সবাই ইউজ করি। আসলে মানে এখানে একটা মানে মানে যারা ডিজাইনে আছেন তারা তো জানেন, আর যারা ডিজাইনে নাই ওনাদের জন্য জিনিসটা, যে আসলে আমরা তো বলি যে হ্যাঁ, BNBC অনুযায়ী ডিজাইন করো, BNBC অনুযায়ী ডিজাইন করো। আসলে BNBC-তে কিন্তু মানে যে কোনো ন্যাশনাল কোডের কিন্তু লিমিটেশন আছে, অনেক লিমিটেড। কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু আসলে মানে কোড, মানে আমাদের ন্যাশনাল কোডের যে কমপ্লায়েন্সটা করি, আমার কথা কি বুঝা যাচ্ছে? হ্যালো? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা না বুঝলে একটু হ্যাঁ বলি। জি, বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যে BNBC যে কোডটা ফলো করি, এই যেটা আমাদের ন্যাশনাল কোড, তো এর বাইরেও কিন্তু অনেক কিছু আমাদের কিন্তু এসিআই কোডে কি, এসিআই সরি মানে আমেরিকান কোড যেটা আমরা ইউজ করি, বা অথবা ইউরো কোড। বেসিক্যালি আমরা মিডল ইস্টে এবং আমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা RCC যদি স্ট্রাকচার হয়, আমরা বেসিক্যালি আমরা কিন্তু আমেরিকান কোডেই ফলো করি। আর স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এটা 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 ডিপেন্ডস অন রিকোয়ারমেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউরো কোডই কেউ অনেকে ইউজ করে, অথবা
অনেকে আমেরিকান কোড অনেকে ফলো করে, কিন্তু কিন্তু আরসিসি বা কম্পোজিট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা আমেরিকান কোডকে ফলো করি। আচ্ছা, এখানে বিএনবিসি থেকে আসলে মানে অত বিশদ ডিসকাশন নাই, মানে স্ট্রাকচার উপর আমি বলতে চাচ্ছি। অন্য সাবজেক্টগুলোতে হয়তো আছে, কিন্তু স্ট্রাকচারে ওভাবে বিশদ ডিসকাশন নেই। তো এটা আসলে আমি বেসিক্যালি এটা মানে আমি বেসিক্যালি যেটা ফলো করি, আমি হয়তো বিএনবিসি থেকে আমাদের যে সমস্ত লোকাল বেসড অন জিওগ্রাফি অথবা বেসড অন মানে জিওগ্রাফি ভিত্তি করে আমাদের যে সিসমিক যে জোনিং গুলো আছে সেগুলোর প্যারামিটার গুলো আর হচ্ছে আপনার উইন্ড স্পিড, যদি ওটা বেসড অন জিওগ্রাফি বা টপোগ্রাফি বলতে পারেন বা জিওগ্রাফি বলতে পারেন, এই দুটো জিনিস কিন্তু আমাকে বিএনবিসি থেকে নিতে হবে। যে এর বাইরে যত প্যারামিটার আছে বয়সের সমস্যা করতেছে, মনে হয় ইন্টারনেটের সমস্যা। শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে? না, আমরা শুনতে পাচ্ছি তো, ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আসলে আমার ভয়েসে একটু প্রবলেম আছে, আমি মাপ চাচ্ছি, এই জন্য একটু না, মানে শওকত একটু ভাই, ঠিক আছে, হ্যাঁ, এটা হ্যাঁ। কোনো সমস্যা নেই শওকত ভাই, আপনি মানে কন্টিনিউ করে যান। হ্যাঁ, এটা উইথ পরিষ্কার শোনা যাচ্ছে। কনসেন্ট্রেশন শুনতে হবে। জি জি। তো বেসিক্যালি আসলে আমরা যদি ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে চাই, আমাকে কিন্তু এসিআই তে এটা হচ্ছে মেম্বার ডিজাইনের জন্য বা ডিজাইনের যে কোড, হ্যাঁ, যেটা আমরা আরসিসি যে বুকস, আমার নিলসনের যে বুকগুলো পড়ছি না, নিলসনের যে বুকসটা, ওটা কিন্তু আসলে এসিআই কোড এক্সপ্লেনেশন। হ্যাঁ, এরকম আরো অনেকগুলো বই আছে। তো বেসিক্যালি আমরা লোডিং বা স্ট্রাকচার সিস্টেম মানে ডিজাইনের যে রিকোয়ারমেন্ট গুলো যেগুলো বুঝায়, মানে সরি মানে এনআইএসসি যে রিকোয়ারমেন্ট গুলো যে বুঝায়, সেটা কিন্তু আমরা এএসসি থেকে নিচ্ছি। এএসসি 760 আগে আমাদের বিএনপিসি এএসসি 75 অনুযায়ী, কিন্তু এখন কিন্তু এএসসি 7, 10, 16, এখন কিন্তু 22 চলতেছে। তো বেশ 16 এবং 22 অনেকটা কাছাকাছি। আপনি 10 থেকে 10, 16 এবং 20 মোটামুটি মেজর পার্টটা অলমোস্ট সেম, খুব বেশি চেঞ্জ না, কিন্তু সেম এএসসি 705 এবং এএসসি 7, 10, 16 এবং 20 মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। কম্বিনেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে অনেক পার্থক্য চলে আসছে। এই জন্য মানে আমার একটা মানে একটা প্রপোজাল, সেটা হচ্ছে আমরা উইন্ড এবং সিসমিক ডিজাইনের জন্য আমরা এএসসি 7, 10 থেকে ফলো করাটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমি আজকের যে আলোচনা, যেটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেমটা আমি নিয়ে আলোচনা করব প্রথমে, এরপরে আমি কনসেপচুয়াল সাইজিং গুলো আমরা কিভাবে করবো সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, মানে আমি গ্র্যাভিটি লোডটাকে বের করে কিভাবে সাইজ বের করতে হয় এটা আমি দেখাবো। আচ্ছা, তো এখানে আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচার, এখানে সিসমিক ডিজাইন রিকোয়ারমেন্টস। যদি এটা আসলে কোড শোনা যাচ্ছে তো না? জি জি, শোনা যাচ্ছে। চ্যাপ্টার 12, C716, চ্যাপ্টার 12, পেজ নাম্বার 89, আর হচ্ছে সিসমিক ডিজাইন রিকোয়ারমেন্ট ফর বিল্ডিং স্ট্রাকচারস। আচ্ছা, এর আগে স্ট্রাকচার সিস্টেমের আগে আমি ইউবিসি চলে যাই ওখানে, কারণ ইউবিসিটাও কিন্তু এটা আগের কোড, ইউবিসি 97, ওখানেও কিছু জিনিস আছে যেটা আমাদের বুঝতে হবে আসলে। ইয়েস, আচ্ছা আচ্ছা, এখানে আমি বেসিক্যালি আমি এখানে মানে আমরা যে স্ট্রাকচার সিস্টেমগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলো হয় বিয়ারিং ওয়াল সিস্টেম, হয় বিল্ডিং ফ্রেম সিস্টেম, হয় মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, হয় ডুয়েল সিস্টেম। আরো অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু মানে বেসিক্যালি এই চারটার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তো বিয়ারিং ওয়াল সিস্টেমটা আসলে কি? আমরা তো শুধু বিয়ারিং ওয়াল সিস্টেম বলতেছি, এটা বোঝা উচিত। বিয়ারিং ওয়াল সিস্টেম যেটা ইউবিসি 97 যেটা এখানে বলছে যে স্ট্রাকচারাল সিস্টেম without a complete vertical load carrying space frame, bearing walls or bracing systems provide support for all or most gravity loads. Resistance to lateral load is provided by shear walls or based frames. এখানে মানে এখানে হয়তো ওনাদের মতো করে বলছে, কিন্তু এখানে ওনারা যেটা বুঝেছে যে গ্র্যাভিটি এবং ল্যাটারাল লোড একই সিস্টেমে করবে, মানে বেয়ারিং ওয়াল সিস্টেমটা সে গ্র্যাভিটিও নেবে, সে পার্টিকেল লোডও নিবে। এটা আমি ক্যাডে গিয়ে একটু দেখাচ্ছি। মানে আমি যদি ধরি যে এটা একটা ওয়াল,
হুম আর এদিকে আমি শুধু একটা লাইন দিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝিয়ে নেবেন, এটা তো ইউনিফর্ম হবে উইথ লেন্থ। দেখেন এটা হচ্ছে ল্যাটারাল লোড, রাইট? একটু রেসপন্স করি না, এটা কিন্তু সেমিনার না, সবাই রেসপন্স করি না। এটা কিন্তু ল্যাটারাল জি, লোড, জি। মানে এটা তো পয়েন্ট আকারে আসবে না, এটা থ্রু আউট দ্য হাইট আসবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আপনার আমার ভার্টিক্যাল লোড। হ্যাঁ, তো ভার্টিক্যাল লোডটা এটা কখনো পয়েন্ট লোড হবে, কখনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে। হ্যাঁ, আর আমার যে ল্যাটারাল লোডটা, এটা এটা ল্যাটারাল লোড দুটো জিনিস, একটা হচ্ছে আমার এখানে উইন্ড লোড আছে, আর একটা হচ্ছে সিসমিক লোড আছে। উইন্ড লোড হলে এটা ইজ ডিপেন্ডস অন দা সারফেস, ভার্টিক্যাল সারফেস। হ্যাঁ, আর যদি সিসমিক লোড হয় তো সেটা, হ্যাঁ, আমরা ইএলএফ এ যখন যাই তখন আমরা ওইভাবে এরিয়া থেকে বের করি। বেসিক্যালি সিসমিক লোডটা অ্যাপ্লাই হয়েছে আসলে এখানে। আমি গত সেশনে বলছিলাম যে আমরা জানি যারা ডিজাইন করি, এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই হয়। এবং আমরা যখন ইএলএফ যেটা আমরা বলি স্ট্যাটিক অ্যানালাইসিস যেখানে বলি, সেখানে আমরা হয়তো এরিয়া থেকে বের করি, কিন্তু আসলে যেটা আমরা ডাইনামিক অ্যানালাইসিস, যে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস, বা ওটা কিন্তু আমরা লোডটাকে অ্যাপ্লাই করি কোথায়? এটা এই জায়গাটা হচ্ছে সেন্টার অফ মাস, রাইট? আমরা কিন্তু সেন্টার অফ মাসে আমরা অ্যাপ্লাই করি। সেন্টার অফ মাসটা বুঝতে হবে আমাদেরকে। সেন্টার অফ রিজিডিটি আমাদেরকে বুঝতে হবে। সেন্টার অফ, এটা হচ্ছে সেন্টার অফ মাস, এটা সেন্টার অফ মাস। স্কেল করতে হবে মানে 100 বেশি হয়ে গেছে। সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি বোঝা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবেই আমি স্লাইড নিব না, এটা কিন্তু আমি রেজাবাকে বলে দিয়েছি। এখানে মানে আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সেশন থেকে আমি কিছু নিব যেটা আমি পরের দিন সকালে কিন্তু অ্যাপ্লাই করবো। হ্যাঁ, মানে মানে আমি বলতে চাচ্ছি যারা মানে ফ্রেশ ইঞ্জিনিয়ার যারা আছে ওদের জন্য, যারা সিনিয়র ইঞ্জিনিয়ার আছে তারা তো অলরেডি জানেন সবকিছু। তো এবং কোডগুলো কোনগুলো আমি দেখবো ওইগুলো কিন্তু আমি বলে মানে ওগুলোকে আমি বলতেছি না যে ওই কোডগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, সেন্টার অফ রিজিডিটি বা আচ্ছা সেন্টার অফ রিজিডিটি কি এই জায়গা হবে? আপনার বলেন তো। সেন্টার অফ মাস বুঝলাম, এটা হচ্ছে আপনার যেমন আমি একটা প্ল্যানে চলে যাই, সেন্টার অফ মাস মোটামুটি আমি আমি সফটওয়্যার থেকে বের করতে পারবো, কিন্তু আমি এখানে আমি একটু দেখাচ্ছি জাস্ট রাফলি, যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার। সেন্টার অফ মাস কিন্তু এটা দেখা যাচ্ছে তো, না দেখা যাচ্ছে? জি শকত ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, জি, center of mass দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন দেখা যারা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আপনারা বলেন যে সেন্টার অফ রিজিডিটি কি এটা হবে? মানে আসলে সেন্টার অফ রিজিডিটি আমরা হবে না। কিভাবে, হ্যাঁ, এটা হইতেও পারে না হইতে পারে, এটা কিন্তু সিমেট্রিক্যাল। হ্যাঁ, সিমেট্রিক্যাল যেহেতু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি মানে এই জিনিসটা আমি এখানে দেখাবো, মানে সেন্টার অফ রিজিডিটি আসলে কিভাবে বের করে। সেন্টার অফ রিজিডিটি বুঝাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি যদি আমরা না বুঝি, তাহলে আমরা যে ডিফারেন্ট ইসিনিসিটি আমরা যে দিচ্ছি 5%, বা আমার টর্শনাল, আমার একটা স্ট্রাকচারের মধ্যে টর্শন আছে কি নাই,
আর থাকলে আমি এটাকে রেকটিফাই করতেছি, এবং তো আমি আসলে কিছুই বুঝতেছি না। আমি যদি সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি না বুঝি, আসলে আমি কিছুই বুঝি নাই, এবং আমি হয়তো ব্লাইন্ডলি অত ট্রেনিং করছি, ওখানে আমার যিনি ট্রেনার উনি বলছেন এইভাবে এভাবে করো, তো আমিও এভাবে করি, কিন্তু আমি জানি না আমি কি করতেছি। তো এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ব্যাপারটা জানা খুব ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এটা সেন্টার অফ মাস। দেখছেন, এটা কিন্তু সেন্টার অফ মাসটা তো ইজি, যে আমি অটোকেট থেকে কিন্তু বের করে ফেলতে পারতেছি। হ্যাঁ, যেমন এখন আমি যদি একটা দিতে চাই, এটা সেন্টার অফ মাস। হ্যাঁ, তো সেন্টার অফ মাসটা অটোকেট থেকে খুবই ইজিলি বের করে ফেলা যায়। আমার যেরকমই হোক, সম্ভবত সে সেন্টার অফ মাসটা দেখাবে। হ্যাঁ, দেখছেন সেন্টার অফ মাস দেখাচ্ছে। এটা অটোকেটের হায়ার ভার্সন। সে আমার থেকে বেশি জানে। এই যে দেখেন, সেন্টার অফ মাস দেখাচ্ছে, সেন্টার অফ মাস দেখাচ্ছে। এটা সেন্টার অফ এরিয়া। হ্যাঁ, সেন্টার অফ এরিয়াটা সেন্টার অফ মাস হয়ে যাবে যদি আমরা ধরি যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যদি ধরে থাকি। হ্যাঁ, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এটা কিন্তু ওই আমরা যখন স্ট্রেংথ অফ মেটেরিয়ালস যখন পড়ছিলাম, আমরা কিন্তু পড়ছিলাম, মনে আছে যে শওকত ভাই, একটা রিকোয়েস্ট করি, সরি ফর ইন্টারাপশন। জি। পার্টিসিপেন্টদের মধ্যে কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চায়, আপনাকে এখনই করতে পারবে নাকি পরবর্তীর হ্যাঁ, জন্য? করতে হবে, কারণ এটা মানে এটা কিন্তু ট্রেনিং এর মতো। Thanks, মানে sir. এখন জি। কোশ্চেন করলে ভালো হবে। জি, মনোয়ারা বেগম উনি হাত তুলছেন। আমার হয় আপনি আপনি বলতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, আমি একটা বলি। জি। কারণ আবার যদি দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বোরিং হবে কিনা, আমার মনে হয় কোশ্চেন লিখে রাখেন, বেটার হবে। লিস্ট আমি 30 বা 35 মিনিটস আমি একটু বলি, জি। এরপরে আপনার কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই। আর কোশ্চেন গুলো যেন আজকের টপিকের উপরে হয়। হ্যাঁ, মানে এমন কোনো আলোচনা, মানে কোশ্চেন যাতে না আসে হ্যাঁ, যেটা আমি হয়তো পরে ডিসকাস করবো। কারণ আমি অলরেডি রিকোয়েস্ট করছি এতে আপনার ওই চ্যাটে, মানে কোয়েশ্চেন করে দেওয়ার জন্য আর কি। তো তারপরেও আপনার ওই যেহেতু আপনি অটোকেটে কাজ করছেন, তো সাথে সাথে যদি কোয়েশ্চেনটা করা হয়, তাহলে আমার মনে হয় আপনার অ্যান্সার দেওয়াটা ইজি হবে ওই সময়। তো আচ্ছা সেই জন্য আচ্ছা, বলেন। আচ্ছা, প্রথম এখন প্রশ্নটা ওই আমার মনে হয় মনোয়ারা, আপনি কোয়েশ্চেনটা করতে পারেন প্লিজ। আপনি মিউট আছেন, আপনি আনমিউট করেন তারপর। আচ্ছা, মনে হয় উনি নাই এখন। ঠিক আছে, শওকত ভাই আপনি কন্টিনিউ করেন, উনি আসলে তখন কোয়েশ্চেন নেব। মানে এক্সেল খুললে আচ্ছা, আমরা জানি অবশ্য, মানে এটা আসলে আমি নষ্ট করতে যাচ্ছি না। কিভাবে সেন্টার অফ মাস বের করতে হয় আমরা সবাই জানি। এবং সেন্টার অফ রিজিডিটি কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানি, কিন্তু আমরা যখন স্ট্রাকচার সিস্টেমটা যখন আমরা কনসেপচুয়ালি যখন ঠিক করবো, হ্যাঁ, তখন কিন্তু আমাদেরকে এটা যদি ক্যালকুলেশন করে না, মানে যদি নাও করি, আমাকে একটা কনসেপচুয়ালি আমাকে ঠিক করতে হবে। কারণ সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি যত বেশি কাছাকাছি থাকবে, তত বেশি এটা ইকোনমিক স্ট্রাকচার হবে, ওখানে টর্শনাল ইরেগুলারিটি থাকবে না। তো কি হবে, দেখা যাবে যে আমার স্ট্রাকচারটা ইকোনমিক হবে। হ্যাঁ, মানে সিসমিক রেসপন্সটা ভালো হবে। শওকত ভাই, বজলুর রহমান উনি হাত তুলছেন। আচ্ছা, ভাই আপনার যদি কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন। জি, বজলুর রহমান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা, আমি শওকত ভাই বলতেছি যে স্টিফনেস এর মাসটা বের করতে পারি, কিন্তু এটা আমি হয়তো মিস করছি কিনা। এটা কিন্তু সেন্টার অফ মাস দেখাইলেন যে আমরা এভাবে বের করব, যে সেন্টার অফ রিজিডিটি কিভাবে বের করব এটা তো আমি মিস করছি। এটা একটু আবার রিপিট করলে না ভালো না হতো না হয়তো। না, সেন্টার অফ রিজিডিটি আমি কিন্তু এখনো দেখাইনি। সেন্টার অফ রিজিডিটি আমি এখনো দেখাইনি। এটা আচ্ছা, না বলছিলেন যে পারবো আমরা, এই জন্য আমি ভাবলাম আবার হ্যাঁ, দেখতেছেন কিনা এই জন্য। উনি দেখাবেন অবশ্যই। আচ্ছা, আমি দেখাবো আচ্ছা, সমস্যা জি। নেই। এটা আমি দেখাবো। তো সেন্টার অফ মাস তো আমরা জানি। তো আমাদের আমাদের মানে একটা ভালো ডিজাইন কি হবে, সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি যখন কোইনসাইড করবে, যেটা আসলে প্র্যাকটিক্যালি খুবই কম হয় যদি সুপার টল বিল্ডিং না হয় বা বড় ধরনের বিল্ডিং না হয়। আর বাংলাদেশের বিল্ডিং গুলো তো বলাই বাহুল্য, মানে মানে আশা করাটাই মনে হয়, দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না যেটা হয়। তো আসলে মানে বিশেষ করে আপনার সিসমিক জোন 3 এবং 4, চিটাগং যে বিল্ডিং গুলো হচ্ছে, এগুলোতে আসলে এই জিনিসটা অবশ্যই
মানে স্ট্রাকচারকে রেসপেক্ট করা উচিত। কারণ হ্যাঁ, আমরা দেখতেছি যে না কোনো সমস্যা তো হচ্ছে না, প্রায় 20-30 বছর ধরে হয়তো বিল্ডিং হচ্ছে। হ্যাঁ, মানে বিএস ইঞ্জিনিয়ার ডিজাইন করতেছেন বা কিন্তু আসলে আমাদের দেশে যদি ওরকম মানে আমরা যেটা জানি যে গত প্রায় 100 বছরের সম্ভবত বাংলাদেশে ওরকম স্ট্রং কোনো সিসমিক মানে কোনো হয় নাই, কোনো অ্যাক্টিভিটি মানে কোনো মানে আর্থকোয়েক হয় নাই। কিন্তু এটা কিন্তু অনেকেই যারা মানে ভূমিকম্প প্রকৌশলী যারা আছে ওনারা বলতেছেন যে আমাদের আশেপাশের প্লেটগুলোতে, যদিও আমাদের দেশের মাঝখান দিয়ে কোনো প্লেট নেই, কিন্তু আমাদের বাউন্ডারিতে কিন্তু চিটাগাং এর কাছাকাছি এরিয়াতে, যে মায়ানমার বা এই যে ইন্ডিয়ার যে বর্ডার ওগুলোতে, বা সিলেটের কাছাকাছি ইন্ডিয়ার যে জায়গা, ওখানে কিন্তু ফল্ট লাইন আছে। তো ওগুলোতে কিন্তু সিসমিক যে ফোর্স গুলো, যেটা আমরা জানি যে আমাদের প্লেট গুলো, এটা তো আসলে অন্য আলোচনা, যে প্লেট গুলো মানে পৃথিবী মাথার খুলির মতো অনেকগুলো প্লেট দিয়ে গঠিত। হ্যাঁ, এবং এই প্লেট গুলো কিন্তু মানে স্টেডি না, কিন্তু স্লোলি এবার কিন্তু প্রতি বছরে কিছু তারা কি করতেছে, মানে এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে, বিভিন্ন ধরনের ফল্ট লাইন আছে বিভিন্ন ধরনের। তো এগুলো কিন্তু একটা কাছাকাছি আসতেছে, অথবা একটা থেকে দূরে সরে যাচ্ছে। তো যখন কাছাকাছি আসছে, তো ওখানে কি হচ্ছে, ওখানে স্ট্রেন এনার্জি জমা হচ্ছে, এবং জমা হইতে 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 একসময় যখন অনেক বেশি পরিমাণে জমা হয়ে যায়, তো এটা রিলিজ হয়ে যায়। আর রিলিজটা কিভাবে হয়, আমরা যেটা জানি যে ভূমিকম্পের মাধ্যমে রিলিজ হয়। তো এই কারণেই আপনার সুনামি হয়, এই কারণেই ভূমিকম্প হয়। আচ্ছা, এবং আর তো আমাদের যেহেতু মানে লাস্ট মানে অনেক লম্বা সময় ধরে আমাদের এখানে কোনো বড় ধরনের ভূমিকম্প হয় নাই। তো বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আমাদের এখানে খুব বেশি। তো এর আগে যখন ভূমিকম্প হয়েছিল ঢাকা অথবা চিটাগাং কিন্তু ওই ধরনের কিন্তু মেসিভ আকারে বড় ধরনের কোনো স্ট্রাকচার ছিল না। হ্যাঁ, এখন কিন্তু মানে জাঙ্গল, মানে কংক্রিটের জাঙ্গল, ঢাকা চিটাগাং বা বলেন বড় বড় সিটিগুলোর মধ্যে। এবং বেশিরভাগ বিল্ডিং কিন্তু মানে যতটুকু আমরা দেখতেছি না, ওগুলো কমপ্লাই হচ্ছে না ওইভাবে। তো এই জন্য আসলে একটা বিল্ডিং যখন রেগুলার হবে, হ্যাঁ রেগুলার হবে, রেগুলার বিল্ডিং বলতে কি বোঝায়? রেগুলার বিল্ডিং বলতে ওটা বোঝায় যে মানে একদম বেসিকে যদি আমরা চলে যাই, সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি একই জায়গায় বা একদম কাছাকাছি। এটা এবং এটা বোথ অফ দ্য ডিরেকশন, মানে আমরা তো দুইটা প্রিন্সিপাল ডিরেকশন আমরা বলি না, একটা হচ্ছে এটা একটা অর্থোগোনাল প্রিন্সিপাল ডিরেকশন, এটা একটা ডিরেকশন, ঠিক আছে? তো এই দুটো ডিরেকশনে যদি সেন্টার অফ মাস এবং সেন্টার অফ রিজিডিটি একই জায়গায় থাকে, আমি কেন বলছি দুটো ডিরেকশন সেটা আমি বিস্তারিত আলোচনা আসবো, তাহলে আমি এটাকে রেগুলার স্ট্রাকচার বলবো। তো রেগুলার স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, মানে আমাদের যদি প্রপার ডিটেইলিং থাকে, ওইটাও কি, সেটা আমি গত সেশনে একটু বলছিলাম কি, এটা মানে আমার ডিটেইলিং নিয়ে, যেমন আমার ওএমআরএফ, আইএমআরএফ, এসএমআরএফ, এটা নিয়ে একটা সেশনে থাকবে পরবর্তীতে। হ্যাঁ, তো অ্যাজ পার দ্য কোড আমার যদি আইএমআরএফ হয়, মানে ইন্টারমিডিয়েট মোবিলাইজিং ফ্রেমে ডিটেইলিং থাকে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি গত সেশনে বলছিলাম যে ডিটেইলিং এর যে রিকোয়ারমেন্ট, সেটা আমাদের কোড অনুযায়ী হয়, সেটা একটা জিনিস। আর যে স্ট্রাকচারাল সিস্টেমের মধ্যে আমার কোন স্ট্রাকচারাল সিস্টেম আমি কোন মোবিলাইজিং ফ্রেম আমি ইউজ করব, সেটা এই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস, মানে টোটালি ডিফারেন্ট, এটা কিন্তু বুঝতে হবে। ডিটেইলিংটা আসবে হচ্ছে আমার জিওগ্রাফিক্যাল লোকেশন, যেমন আমি এখানে যেটা বললাম, আমি যে স্ট্রাকচার সিস্টেম ইউজ করতেছি, এবং আমার সিসমিক ম্যাপ, যেমন সিসমিক ম্যাপ যেটা 2 যদি আমি চিন্তা করি, সিসমিক ম্যাপ 2, তো এখানে কিন্তু সিসমিক ম্যাপ 1 এবং সিসমিক ম্যাপ 2, এই দুটোর মধ্যে কিন্তু আমাকে ইন্টারমিডিয়েট মোবিলাইজিং ফ্রেমের যে ডিটেইলিং অথবা ইন্টারমিডিয়েট যে আমাদের যে শেয়ার ওয়াল আছে, ওইটার ডিটেইলিং ওগুলো আমাকে কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে আমি সিসমিক জোন 2-তে আমি হয়তো আর্কিটেকচারাল কনস্ট্যান্টের কারণে আমি কিন্তু ইন্টারমিডিয়েট মোবিলাইজিং ফ্রেম ইউজ করতেছি না,
আমি ইউজ করতেছি বিয়ারিং ওয়াল সিস্টেম, যেটা আমার স্ট্রাকচারাল সিস্টেমের যে চার্ট আছে, চার্ট অনুযায়ী ওইটা ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু গন্ডগোল করে দিল না। এটা ঠিক আছে। এই যে বিয়ারিং ওয়াল সিস্টেমটা আমি চাইলে বিয়ারিং ওয়াল সিস্টেমটা আমি অর্ডিনারি এটাও আমি কিন্তু আমি সিসফিউশন 2 তে আমি ইউজ করতে পারবো। সেটা আপনি দেখেন এখানে তো সিসফিউশন 2 তে বুঝে যাবে, যেহেতু সিসফিউশন 1 2 3 4 এটা কিন্তু আসলে ইউভিসির ডেফিনেশন, ইউভিসি 97 বা 94 ওটা ডেফিনেশন। আর এসসি ডেফিনেশনের চেয়ে স্পেসিফিক ডিজাইন ক্যাটাগরি দেখেন এখানে কি দেওয়া আছে, এ বি সি ডি, এখানে যেটা দিচ্ছে বি সি ডি ই এফ। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে সহজ করার জন্য এখানে আমি একটু রাখছি, দেখেন দেখেন এখানে একটা হচ্ছে আমার সিসমিক ডিজাইন ক্যাটাগরি গুলো কিভাবে আমার ডিফাইন হয়, এটা কিন্তু C760 অনুযায়ী এখানে সিসমিক ক্যাটাগরি হ্যাজার্ড লেভেল, টিপিক্যাল জোন, হচ্ছে ডিজাইন রিকোয়ারমেন্টস। ওকে, সিসমিক ডিজাইন ক্যাটাগরি এটা হচ্ছে ভেরি লো, যেটা আসলে নন সিসমিক এরিয়া বলতে পারেন। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এই জন্য আমি আসলে এটা মানে ইউইটা আমি এখানে দেখাইছি। দেখেন ইউইটা কিন্তু সিসমিক, এটা টোটালি মানে নন সিসমিক এরিয়া। হ্যাঁ, মানে ইউতে কোনো ফল্ট লাইন নাই, কোনো ফল্ট লাইন, একটি কোনো ফল্ট লাইন নাই। এটা ইরানে আছে, অনেক দূরে আছে। তো এটা বেসিক্যালি এটা কিন্তু জিরো। হ্যাঁ, জিরো। এরপরেও যেহেতু আপনার দুবাইতে, আবুধাবিতে বা রাসেল খাইমা বা ইউএ মোটামুটি সব জায়গাতেই, শারজা বলেন বা আজমান বলেন, প্রত্যেকটা স্টেটেই সুপার টল বিল্ডিং তো হচ্ছে। মানে আমি সুপার টল বলতে চাচ্ছি মানে 200 মিটারের উপরে বিল্ডিং অনেক প্রত্যেক জায়গায় হচ্ছে কিন্তু। তো এই কারণে আমার যতটুকু মনে আছে এটা ওনারা ফলো করতো প্রথমে টুয়াইস এ। তো 2014-এ যখন ইরানে যখন একটা সিসমিক 14 বা 15-এ যখন ইরানে মোটামুটি একটা মডারেট ভূমিকম্প হয়েছে, যেটা একটা ইফেক্ট ইউইতেও আসছে, ওরকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু ওনারা খুব দ্রুত ওনারা একটা অর্ডিন্যান্স মানে ডিএম থেকে বা ওনারা চালু করছে, ওনারা প্রজ্ঞাপন জারি করছে। সেটা হচ্ছে 10 তলার উপরে যে সমস্ত বিল্ডিং আছে সেগুলো সিসমিক জোন সিসমিক জোন ইনকমপ্লিশন পয়েন্ট ইউজ করতে হবে বা টুয়াইস বি ফলো করতে হবে। কিন্তু আপনি দেখেন মানে যে ওয়ার্ল্ড ওয়াইড যে সিসমিক ম্যাপটা আছে, যে আমেরিকান যে ম্যাপ, ওখানে কিন্তু এটা কিন্তু নন সিসমিক এরিয়া, এটা কিন্তু জিরো, মানে সিসমিক এর মধ্যে আছে ইউই, এটা একটা ব্যাপার। আচ্ছা, বি থেকে বেসিক্যালি শুরু, এটা হচ্ছে লো টু মডারেট জোনস, মিনিমাল সিসমিক ডিটেইলিং, যেটা আমরা ওএমআরএফ বলি, অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। ওটার যে বেসিক যে রিকোয়ারমেন্ট গুলো ফলো করলে হবে এখানে। আর হচ্ছে মডারেট, যেটা সিসমিক ক্যাটাগরি হ্যাজার্ড লেভেল সি, যেটা আসলে বেসিক্যালি আমরা ব্লাইন্ডলি এটাই ফলো করি। আমি বিলা ডিজাইন গুলো এটাই করি। বিলা যদি একটা সিঙ্গেল স্টোরি বিল্ডিং ডিজাইন গুলো আমি সিতেই করি, বিতে করি না। আসলে বিতে ওরা অ্যালাউড, আমরা সিতেই করি। তো সিটা হচ্ছে আপনার বলতে পারেন এখানে আমি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর এখানে আমরা যেটা আমি দেখাইছি এটা হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম। এখানে আপনি দেখেন সি পর্যন্ত নো লিমিট। আমি বিয়ারিং ওয়াল সিস্টেম দিয়ে কিন্তু আমি প্রায় 50 স্টোরি বিল্ডিং আমি করতেছি ডিজাইন এখানে। হ্যাঁ, 50 স্টোরি 60 স্টোরি, কারণ কোড আমাকে অ্যালাউ করতেছে নো লিমিট। নো লিমিট বলতে কি হচ্ছে, হাইট দেখেন এখানে হাইট করছে, হাইট নো লিমিট। হ্যাঁ, হাইটের নো লিমিট, বি সিতে নো লিমিট। দ্যাট মিনস আপনি যদি ঢাকাতে কোনো বিল্ডিং ডিজাইন করেন, আমি একটু ঢাকাতে যদি আপনি মানে বাংলাদেশের জোন 2 পর্যন্ত যে কোনো জায়গায় আপনি যে কোনো বিল্ডিং ডিজাইন করবেন, সেখানে আপনি কিন্তু বিয়ারিং ওয়াল সিস্টেম নিয়ে ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এই যে জোন 3 এবং জোন 4 অথবা জোন 2 এর ওই সমস্ত এলাকা যেগুলো জোন 3 এর কাছাকাছি, হ্যাঁ খুব কাছাকাছি, আপনি যদি বলেন যে একদম বর্ডার লাইনে কি, আমি যদি বলি যে না আমি ওখানে একটু রেসপেক্ট করা উচিত, হ্যাঁ ওখানে হয়তো আমি যেগুলো কাছাকাছি এরিয়া
ওগুলোতে হয়তো যদি কোনো ইম্পর্টেন্ট অথবা ইরেগুলার স্ট্রাকচার হয় সেক্ষেত্রে জোন 3কেই ইউজ করা উচিত, জোন 3কে ফলো করা উচিত। তো ওই দিন আমাদের যে ইঞ্জিনিয়ার সোহাগ, ইঞ্জিনিয়ার খায়রুল, উনি বললো এটা এই একটা ব্যাপার, এটা কিন্তু আমেরিকান যে ম্যাপটা আছে ওখানে সম্ভবত আপনি আপনার এলাকার লোকেশনটা দিয়ে দিলে ওরা দেখাই দিবে যে আপনার সিসমিক জোনিং কোএফিসিয়েন্ট কত আসবে, এটা কিন্তু ওখান থেকেও চলে আসবে। এই ম্যাপ থেকে হয়তো আপনি অ্যাপ্রক্সিমেটলি বের করতে হবে, কিন্তু এটা এখন অনলাইনে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো ওটা কত আসলে আমাকে ফলো করতে হবে। ওটা ওই দিন ইঞ্জিনিয়ার খায়রুল ওটা উনি বলছিলেন যে ওটা করা যায় ওখান থেকে। আচ্ছা, তো সিসমিক জোন 2 পর্যন্ত আমি বিয়ারিং ওয়াল সিস্টেম ইউজ করতে পারবো। আমি একটু আসি, আমার কথা বুঝে যাচ্ছে তো না? জি জি, আমি কিন্তু সেন্টার বুঝে দিতে সমস্যা না নেই, বোঝা যাচ্ছে আমার। আমি এটা একটু করে তারপর আসতেছি ওখানে। আচ্ছা দেখেন, সিসমিক ডিজাইন ক্যাটাগরি DEF, দেখেন এখানে কিন্তু ওরা হাইট লিমিট করে দিয়েছে, দেখেন 160 ফিটের উপরে যাওয়া যাবে না, এটা কিন্তু ফিটে, হ্যাঁ ফিটে দেওয়া আছে। আমি যদি বিয়ারিং ওয়াল সিস্টেম ইউজ করতে চাই আমি কিন্তু পারবো, কোথায় মানে ওই সিসমিক জোন 3 এবং 4-এ, সিসমিক জোন 3-4-এ আমি ইউজ করতে পারবো, কিন্তু হাইট অনেক কম, এই জন্য দেখেন এখানে কিন্তু স্পেশাল রেইনফোর্সটা হচ্ছে আসলে সিসমিক জোন 3 and 4, আর অর্ডিনারি এবং ইন্টারমিডিয়েট হচ্ছে সিসমিক জোন 2 আমি ইউজ করতে পারবো, যেটা এখানে দেওয়া আছে। সরি, এখানে কিছুটা পার্থক্য আছে, ভুল করলাম। এখানে অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল যদি হয় সেক্ষেত্রে ঠিক আছে, BC পর্যন্ত নো লিমিট, বাট আমি যদি এইখানে আরো কিছু ব্যাপার আছে, যদি আমার প্রিকাস্ট কনক্রিট হয়, এগুলো ভিন্ন জিনিস। নর্মালি আমরা আসলে এটাই ইউজ করি, হ্যাঁ, যেটা আমরা ইউজ করছি 1 এবং 2, স্পেশাল রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল অথবা অর্ডিনারি রেইনফোর্স কনক্রিট শেয়ার ওয়াল, হ্যাঁ, এই দুইটা। তো যদি স্পেশাল হয়, মানে আমি যদি আমাদের সিসমিক জোন 3 এবং 4-এ হয় সেক্ষেত্রে কিন্তু কোড আমাকে লিমিট করে দিচ্ছে, আমি 160 ফিট উপরে যেতে পারবো না, এবং F এ তো যেতেই পারবো 100 ফিট উপরে যেতে পারবো না। এবং এটা কিভাবে হবে দেখেন, এখানে সিসমিক জোন সিসমিক ডিজাইন ক্যাটাগরি D হচ্ছে হাই, এখানে বলতেছে অ্যাক্টিভ সিসমিক রিজিয়ন, ফুল সিসমিক ডিজাইন রিকোয়ার্ড, স্পেশাল ডিটেইলিং, কনফাইনমেন্ট, রিইনফোর্সমেন্ট এন্ড স্ট্রিক্ট ড্রিফট লিমিট, এটা ফলো করতে হবে। এবং এটা হচ্ছে ভেরি হাই সিসমিক রিস্ক এরিয়াস নিয়ার মেজর ফল্ট, যেটা ফল্ট লাইনে কাছাকাছি। এসেনশিয়াল এন্ড ক্রিটিক্যাল ফ্যাসিলিটিস মাস্ট ইউজ অ্যাডভান্স ডিজাইন প্রসিডিউর অ্যান্ড স্ট্রং ডাক্টাইল সিস্টেম। আর যেটা F, এটা হচ্ছে এক্সট্রিম, যেটা ফল্ট লাইনে, ক্রিটিক্যাল স্ট্রাকচার or near known active faults. Non-linear dynamic time history analysis often required. Special foundation and structure system studies required. So basically, তো এগুলো হচ্ছে আপনার জোন 3 এবং 4 এর জন্য, এবং বেসিক্যালি এটা জোন 3 এর জন্য। আর এটা আপনি এই দুটো বলতে ধরতে পারেন যে যেটা ফল্ট লাইন মানে হচ্ছে জোন 4, ফল্ট লাইন হচ্ছে 0.4। তো 0.4টা আসলে আমাদের মনে হয় আমাদের ম্যাপের মধ্যে ম্যাক্সিমাম আছে 0.36, 0.4 আসলে আমাদের নাই। তো 0.36টা কিন্তু এটা কিন্তু এক্সট্রিম লেভেল, হ্যাঁ, 0.3 উপরে। তো এখানেই আমি মনে করি এখানে ডিজাইন করার সময় আমাদেরকে ফলো করা উচিত। এটা হচ্ছে 0.3, এটা এগুলো ধরতে পারেন যে 0.4 ধরতে পারেন, এই দুইটা এগুলো মানে এই সমস্ত জোনে আসলে সয়েল টেস্ট রিপোর্টও খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের যে সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আমরা যে কাজ করি এটা আসলে খুবই হতাশাজনক, কারণ এখানে কিন্তু কারণ আপনি দেখেন এখানে আমি এক জায়গায় আলোচনা করছি যে এগুলো আমি কিভাবে বের করার ক্ষেত্রে আপনি দেখেন এখানে কয়টা জিনিস ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমি এখানে আমার ম্যাপ স্পেকট্রাল অ্যাক্সিলারেশন, সাইট ক্লাস এবং রিস্ক ক্যাটাগরিটা আমি গত সেশনে আলোচনা করছিলাম না, ওই যে ওখানে ওইটা IBC একটা চার্ট আছে, এটা আমরা সবাই জানি। তো চার্টের মধ্যে এখানে লো রিস্ক, হাই রিস্ক, যেমন সাপোজ একটা বিল্ডিং যেখানে যদি 5,000-এর নিচে যদি লাইক অতি মানে
বসবাসকারী থাকে সেটা কিন্তু লো রিস্কে পড়বে। আর যদি 5,000-এর উপরে যদি লোক থাকে কোনো একটা বিল্ডিং এর মধ্যে, যদি 50 তলা বা 60 তলা একটা বিল্ডিং, সেখানে কিন্তু আপনার সিসমিক স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর, আমি যেটা গত সেশনে আমি দেখাইছিলাম, আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু খেলা কিনা, আমি এগুলো জাস্ট প্র্যাকটিক্যাল করার জন্য। এই দেখেন এখানে যে অকুপেন্সি ইম্পর্টেন্স, এই যে আমি যেটা বলতে চাই স্ট্রাকচার ইম্পর্টেন্স, এটা কিন্তু আইবিসি থেকে আসতেছে, হ্যাঁ। আমাদের এখানে কিন্তু 1, যদি এখানে 5,000-এর উপরে যদি লোক থাকে সেখানে কিন্তু এটা 1.25 হয়ে যাবে। আর আরো 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 কিছু ক্যাটাগরি আছে, যদি এমন যদি হয় যে হ্যাঁ এটা কেমিক্যাল ফ্যাক্টরি, অথবা এটা হতে পারে সিভিল ডিফেন্সের বিল্ডিং, অথবা এটা একটা হসপিটাল, পুলিশ স্টেশন, সেখানেও এটা কিন্তু, অথবা এটা একটা প্যালেস, খুবই হাইলি ইম্পর্টেন্ট, মানে ভিভিআইপি কোনো লোক থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টরটা বেড়ে যাবে, হ্যাঁ। এটা বাড়ানোর থেকে আপনারা জানেন আইটা কিন্তু উপরে, হ্যাঁ, মানে সিসমিক যে ফর্মুলা ওটা উপরে থাকে, দ্যাট মিনস আমি যদি 25% বাড়াই, আমার সিসমিক পোস্ট কিন্তু 25% বেড়ে যাবে। আচ্ছা, এখন এখানে আসি, তো দেখেন এখন যদি আমি সাইড ক্লাসটা যদি আমি ডিফেন্ড করতে না পারি, হ্যাঁ, তাহলে কিন্তু কি হলো, আমার কিন্তু আসলে আমার সুপার স্ট্রাকচার ডিজাইনটাও কিন্তু সেফ হলো না। আচ্ছা, আপনি বলতে পারেন যে হ্যাঁ কোর্টে বলছে যে আমি সিসমিক সাইড ক্লাস যদি ডিফাইন করতে না পারি, তাকে আমি এটাও বলে দেওয়া আছে, সাইড ক্লাস যদি সয়েল টেস্ট রিপোর্টে যদি ক্লিয়ারলি স্পেসিফাইড না থাকে, তাহলে আমি সাইড ক্লাস ডি ইউজ করতে পারবো, সাইড ক্লাস ডি ইউজ করতে পারবো। এখন সাইড ক্লাস ডি যদি আমি ইউজ করি, আসলে আমার সাইড ক্লাস হচ্ছে সি এবং ডি এর মধ্যে কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু অনেক বেশি কনজারভেটিভ হয়ে যাবে, অনেক বেশি কনজারভেটিভ। বিশেষ করে আপনি যদি সিলেটে কোনো বিল্ডিং ডিজাইন করেন, অথবা চিটাগাং কোনো বিল্ডিং ডিজাইন করেন, আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি সাইড ক্লাস ডি ধরেন, তাহলে কিন্তু সুপার স্ট্রাকচার বলেন আর অথবা সাব স্ট্রাকচার বলেন, দুটোই কিন্তু অনেক ওভার কনজারভেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো যদি আমি সি ধরি, সেটা কিন্তু অনেক ইকোনমিক হবে, যদি বি ধরি এটা আরো ইকোনমিক হবে, হ্যাঁ। আমি জানি না ঠিক, যদি আপনার বিশেষ করে চিটাগাং এর যে পাহাড়ি এরিয়া যেগুলো আছে, চিটাগাং রেলওয়ে স্টেশন যেখানে আছে না, যে পাহাড়তলি বলেন বা অথবা খুলশি এরিয়াতে বলেন, ওখানে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মাটি অনেক শক্ত, একটু নিচে গেলে হয়তো পাথর পাওয়া যায়, সেখানে কিন্তু আপনার সাইড ক্লাস সি অথবা বি হতে পারে, কিন্তু আপনি যদি আমরা যদি চলে যাই চাঁদগাঁও আবাসিক, অথবা ওখানে কিছু এরিয়া নতুন হয়েছে, কি যেন নাম ভুলে গেছি, আমি নিজেও কাজ করছি ওখানে, আমি জানি ওখানে ঢাকার একটা কোম্পানি, আমি ঠিক ভুলে গেছি, একটা কোম্পানি ওখানে একটা বিল্ডিং ডিজাইন করছে, যেখানে প্রায় আপনার 40, 50 বা 100 ফিট পর্যন্ত, যদি আমার মনে আছে যে 1, 2, 3, 4 এরকম হচ্ছে কি আপনার ফিল্ড এসপিটি গেল। তো উনি ওটা কি করছে, সয়েলটাকে ইমপ্রুভ করে, উনি র্যাপটো ইউজ করে নাই, উনি কি করছে, মানে যেটা করছিল উনি, তখন তো আসলে আমার ওরকম বিস্তারিত, আমি প্রায় আজ থেকে আমি 16 বছর আগে কথা বলতেছি, 16 ইয়ার্স এরকম, তখন আমি একদম স্টার্টিং এ, তখন তখনও মনে হয়েছে যে না, আসলে জিনিসটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। মানে আপনি যদি এসপিটি 1, 2, 3 এই যেতে, বা 10 বা 15 এরকম কাছাকাছি, মানে এসপিটি ভ্যালুর যদি কোনো প্লট থাকে, আর ওখানে যদি আমরা পাইলিং ইউজ না করে, যদি আমি যদি ইভেন র্যাপটো ইউজ করি, মানে 10-এর নিচে যদি হয়, 1 থেকে 10, সয়েল ইমপ্রুভ আসলে বাংলাদেশে মানে ওভাবে হয় না। যদি কোনো জিওটেকনিক্যাল কনসালটেন্টের মাধ্যমে আমি জানি যে আমি যথেষ্ট আমি সয়েল ইমপ্রুভ করছি, এরপরে আমি শেয়ার ভেলোসিটির মাধ্যমে আমি সাইড ক্লাস চুজ করছি, সেক্ষেত্রে এটা ওয়েল এন্ড গুড। যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা মডারেট থেকে স্ট্রং ভূমিকম্পে আমার বিল্ডিং তো ভেঙে পড়বে না। যদি বিল্ডিংটা যদি কাত হয়ে যায়, তাহলে কিন্তু আমি পুরো টাকাটাই মারি, হ্যাঁ। আমার বিল্ডিং তো ধসে পড়া লাগবে না, এটা যদি হেলে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এটা আমাকে কি করতে হবে, এটাকে আমাকে কিন্তু ডেমোলিশ করতে হবে। তো এরকম বাংলাদেশের হাজার না লক্ষ লক্ষ বিল্ডিং কিন্তু এরকম ঝুঁকির মধ্যে আছে, আমরা জানি, আমরা সবাই জানি। এই জন্য সাইড ক্লাস দেখেন, মানে আপনি সিসমিক ডিজাইন ক্যাটাগরি যে ঠিক করবেন, সেটাও কিন্তু ঠিক করতে পারবেন না যদি আপনার সাইড ক্লাসটা যদি জানা না থাকে। আর সাইড ক্লাসটা আসবে হচ্ছে আপনার সয়েল রিপোর্ট থেকে, একটা ভালো সয়েল রিপোর্ট পাইলেই কিন্তু আপনি পাবেন। আর বাকি দুটো জিনিস হয়তো আপনি কোর্ট থেকে অথবা আপনি পেয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু এটা পাবেন না, এটা কিন্তু আপনাকে বের করতে হবে। আচ্ছা, আমি এটা বোঝানোর জন্য অনেক দিকে চলে গেলাম। আচ্ছা, এটা বুঝে আসলো। এখন এই যে স্ট্রাকচার সিস্টেম, আপনি দেখেন গত সেশনে আমরা আলোচনা করছিলাম
যে আর কিভাবে আসে, লাইক আমাদের ওভারস্টেন ফ্যাক্টর যেটা আমরা ওমেগা নট যেটা সেটা, অথবা এগুলো কি, এগুলো আমরা বলছি। যেমন সিডিটা আসলে আমাদের আমরা যে ইনইলাস্টিক যখন অ্যালাবল ইউজ করতেছি তখন কিন্তু আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আর আসলে রেসপন্স মডিফিকেশন যেটা হইতেছে আসলে আমি গত সেশনে যেটা আলোচনা করছি এটা আমি আর আলোচনা করবো না। মানে এটা দিয়ে কিন্তু আমরা আসলে যতটুকু সিসমিক ফোর্স বাই ক্যালকুলেশন আসতেছে, হ্যাঁ বাই ক্যালকুলেশন আসতেছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আসলে কথা বলে কথা আসে, মানে আমরা মানে বাই ক্যালকুলেশন যেই যে যে লোডটা আসতেছে আমরা কিন্তু ওটার জন্য কিন্তু ডিজাইন করতেছি না, আমরা কিন্তু ওটাকে ডিভাইড করতেছি এই ফ্যাক্টর দিয়ে। আপনি দেখেন, আপনি স্পেশালে চলে গেলে, আমি যদি মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে চলে যাই, দেখেন এটা কিন্তু 8 না, এটা তো না, এই দেখেন এটা কিন্তু 8, মানে অনেক কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি সিলেট একটা বিল্ডিং ডিজাইন করি তো আমাকে কিন্তু আমি যদি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করি, বাংলাদেশে তো বেশিরভাগই কিন্তু মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করে ডিজাইন করে স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা বেশিরভাগ বিল্ডিং এ। হ্যাঁ, কিন্তু ঢাকাতে চাইলে কিন্তু আপনি কিন্তু বিয়ারিং ওয়াল সিস্টেম করতে পারবেন। কিন্তু যেহেতু আসলে আমাদের সাইটের যে কমপ্লায়েন্স গুলো ব্যবহার হয় না, এই জন্য আমি মানে ঢাকাতে করলেও আমি আসলে যেটা, যদি এটা খুব মানে হাই ক্লাস প্রজেক্ট না হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ওই চিটাগের মতোই বা ওইভাবেই আমাদের মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরেই করা উচিত, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরেই করা উচিত। কেননা আমাদের সাইটের এক্সিকিউশন, আমি গতকাল জার্মানের একজন মানে আমার সাথে মানে লিঙ্কডইনে কানেক্টেড, তো উনি একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তো ওখানে আমি 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 নিজের কমেন্টস দিছি, সেটা হচ্ছে আমি ডিজাইন যত ভালোভাবেই করি না কেন, সাইটের এক্সিকিউশন যদি স্ট্যান্ডার্ড মানে কমপ্লায়েন্স না হয়, মানে কোডাল কমপ্লায়েন্স যেটাকে আমরা বলি, ডিটেলিং গুলো আমি হয়তো ড্রয়িং দিচ্ছি, ওগুলো কিন্তু টাফ। আপনার ইন্টারমিডিয়েট বা স্পেশাল যে ডিটেলিং গুলো ফলো করতে হয়, ডিটেলিং গুলো এগুলো কিন্তু কন্ট্রাক্টরদের জন্য নাইট নিয়ে ওরা করতে চায় না, আমি নিজে দেখছি করতে চায় না, ওরা করতে চায় না। তো এগুলো কিন্তু এনফোর্স করতে হবে। তো ওগুলো যদি আমি যদি নর্মাল প্রজেক্ট হয় যেখানে হয়তো আমি জানি যে ওখানে খুবই ভালো সুপারভিশন হবে না, তো সেখানে কিন্তু আমাকে এই জিনিসগুলো ডিজাইনে কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, আমি দেখেন, আপনি স্পেশাল যখন আপনি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ইউজ করতেছেন, আমি যেটা বলবো, এই দেখেন এখানে আপনি কিন্তু 100 কিলোমিটার যদি লোড হয়, আপনি 8 দিয়ে ভাগ করলে কত আসতেছেন? 12.5 কিলোনিউটনের জন্য আপনি ডিজাইন করতেছেন। কেন ডিজাইন করতেছেন? কারণ আপনি কোডকে বলতেছেন, আপনি ওত নিচ্ছেন যে হ্যাঁ আমি এত লোডটা এত কমাবো, এই জন্য যে আপনি মানে কোড যেটা আমাকে বলতেছে যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, এটা কনসেপচুয়াল ডিজাইনিং এর ক্ষেত্রে হোক, কলামের সাইজটা কি হবে, কলাম বিমের যে রিলেশন, স্ট্রং কলাম, উইক বিম, বা স্ট্রং বা কলাম বিমের যে কলামের যে কানেকশন যে ডিজাইন, অথবা আরো যে ডিটেল গুলো আছে কলামের জন্য, বিমের জন্য, ওটা ফ্লেক্সুরাল হোক অথবা শেয়ার ডিটেলিং হোক বা শেয়ার রিপ্লেসমেন্ট হোক, তো ওগুলোতে আমি কিছু কমপ্লাই করব, ওগুলো ধরে নিয়ে কিন্তু আমি 12.5 কিলোনিউটনের জন্য আমি ডিজাইন করতেছি, অথচ লোড কিন্তু আসতেছে 100 কিলোনিউটন। আমি অনেক নিচে নিয়ে আসতেছি। এখন আমি একটা প্রজেক্ট ডিজাইন করলাম 12.5 জন্য, কিন্তু সাইডে যে কাজ হয়েছে সেটা আমি যদি 50 কিলোনিউটন ধরে যদি ডিজাইন করতাম তারপরেও কিন্তু এটা ফিল করতো, এরকম কিন্তু কাজ হয়। হ্যাঁ, কারণ কোনো কিছুই ফলো হচ্ছে না। হ্যাঁ, মানে স্ট্রেংথটা ফলো হচ্ছে না, ওটা ডিটেলিং ফলো হচ্ছে না, এটা মিক্স ডিজাইন ফলো হচ্ছে না সাইটের মধ্যে। তো সেক্ষেত্রে আমি যে ডিজাইন করতেছি এটা কমপ্লাই হচ্ছে না, তাহলে কিন্তু আমরা কিন্তু মানে ডিজাস্টারের জন্য বসে আছি কিন্তু। হ্যাঁ, ডিজাস্টারের জন্য বসে আছি। যে কোনো এরকম যেটা হয়েছে আপনি দেখেন, তুরস্কের মতো দেশ, তুরস্ক কত মানে উন্নত দেশের মধ্যে তারা কিন্তু, তুরস্ক ওয়ান অফ দ্য ন্যাটো কান্ট্রিজ, ওয়ান অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ, তুরস্কের মতো দেশ। আপনি দেখেন ওদের কি হয়েছে, আপনার 2 বছর আগে আপনি জানেন ওখানে মানে প্রায় 50,000 লোক মারা গেছে। এটা তো হচ্ছে জাস্ট মিডিয়াতে যেটা আসছে, 50,000 লোক মারা গেছে, এবং এটা একদিনই মারা গেছে 50,000 লোক, একদিন বা 2 দিন ধরে বলেন।
এবং হাজার হাজার বিল্ডিং ধসে পড়ছে। তো এই কথাটা কিন্তু আমাদের ঢাকা, চিটাগং বা অন্য শহরের ক্ষেত্রে কিন্তু, অথবা অন্যান্য যে ডিস্ট্রিক্ট লেভেলে যে সিটিগুলো আছে, সিলেট, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য। মানে আপনার হাজার হাজার বিল্ডিং কিন্তু আমাদের কিন্তু এরকম, আমরা কিন্তু মানে দিন গুনতেছি। আপনার পুরোনো ঢাকাতে অথবা চিটাগং এর কিছু কিছু এরিয়া আছে, আপনি দেখবেন মানে এমন অবস্থা ওখানে বিল্ডিং এর, একটা একটা তো মানে বিল্ডিং গুলো ডিজাইন ওভাবে হয় নাই, আর আপনার মিউনিসিপ্যালিটি রিকোয়ারমেন্টও ওভাবে পুরো করে নাই, যে রোড গুলো এত সরু, এত ছোট, বিল্ডিং গুলো যে ধসে পড়ে, মানে ওখানে যে রেস্কিউ করবে ওটা পারবে না, কোনো অ্যাম্বুলেন্স, কোনো সিভিল ডিফেন্স যেতেই পারবে না ওখানে। তো এই জন্য আসলে আমাদের যারা, আমরা যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, আমাদের কিন্তু অনেক বড় জিম্মেদারি। হ্যাঁ, হ্যাঁ, আমার এখনো মনে আছে, আমি যখন চুয়েটে পড়তাম, আমাদের চুয়েটে যারা স্টুডেন্ট তারা জানে, আমাদের স্বপন কুমার পালি, ডক্টর স্বপন কুমার পালি, উনি বেসিক্যালি আমাদেরকে এসএফটি পিএমডি উনি পাইছেন। যদিও উনি স্ট্রাকচার টিচার না, কিন্তু এসএফটি পিএমডি তো মানে উনি আমাদেরকে পাইছেন। তো তখন উনি একটা কথা বলছিলাম, আমার এখন মনে আছে। তুমি বলছো যে ইঞ্জিনিয়ার, মানে উনি বেসিক্যালি উনি সিভিল ইঞ্জিনিয়ারকে বুঝিয়েছেন হয়তো। সিভিল ইঞ্জিনিয়ার মানে একজন ডাক্তার ভুল করলে, অপারেশন থিয়েটারে একজন ডাক্তার ভুল করছে, কারণ ওষুধ খেয়ে তো লোক মারা যায়, এরকম কমে হয়। যেটা হয় যে হয়তো অপারেশন থিয়েটারে হয়তো সার্জারিতে সমস্যা হলে, ওপেনার সার্জারি হয়েছে কোনো কারণে, হয়তো রুগী মারা গেছে, এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো একটা রুগী মারা যাবে, কিন্তু একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যদি ভুল করে, এবং আমি জানি যে অনেকেই ভুল করে এবং সে জানে ভুল করতেছে, মানে 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 কি ভুল করতেছে সেটাও জানে না, কিন্তু উনি জানে আমি ইথিক্যালি করতেছি না। হ্যাঁ, তো কিন্তু হাজার হাজার লোকের কিন্তু জিম্মেদার। হ্যাঁ, হাজার হাজার লোকের জিম্মেদার, এটা আমরা অলরেডি আমাদের বাংলাদেশে এক্সাম্পল আছে, আমরা জানি। আমি বলা দরকার নেই কোনো ঘটনা, কিন্তু আমরা জানি হাজার হাজার লোক কিন্তু, আমি কিন্তু হাজার হাজার লোকের লাইফ নিয়ে খেলতেছি। হ্যাঁ, এটা কিন্তু বোঝা উচিত। তো এই জন্য আমাদেরকে ডিজাইনও কেয়ারফুল হওয়া উচিত, এবং আমি যেটা মনে করি আমাদের ডিজাইনে কেয়ারফুল হওয়া উচিত, আর সাথে সাথে সাইট এক্সিকিউশনে, মানে কনস্ট্রাকশনে আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত। হ্যাঁ, যেভাবে যেই আমার গ্রেড নিয়ে ডিজাইন করতেছি, ওই গ্রেডটা আমি ফলো হচ্ছে কিনা ওটা টেস্ট করা উচিত। এবং আমি যে স্টিল ইউজ করতেছি, ওই স্টিলটা স্ট্যান্ডার্ড স্টিল, 60 গ্রেড স্টিল কিনা, ডিটেইন গুলো ফলো হচ্ছে কিনা, এরপর অনেকগুলো ব্যাপার আছে, এগুলো সব মানে আমরা জানি, এগুলো সব ফলো করা, এগুলো পরবর্তীতে আমি বলবো। তো এখান থেকে স্ট্রাকচার সিস্টেম, প্রথমে হচ্ছে বিয়ারিং অল সিস্টেম। আচ্ছা, আমি তো আসলে এখানে ওই যে বিয়ারিং অল সিস্টেমের জন্য আমার কোনো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার কোনো কি লাগবে না, স্পেস ফ্রেম। স্পেস ফ্রেম বলতে কি বোঝায়? মানে আপনার বিল্ডিং ফ্রেম সিস্টেম বা মোমেন্ট সিস্টেম ফ্রেম, কিন্তু সে কিন্তু স্পেস ফ্রেম, স্পেস ফ্রেম ওইটাকে বলে, যেটা কমপ্লিট স্পেস ফ্রেম প্রোভাইডিং সাপোর্ট ফর গ্র্যাভিটি লোডস। মানে আমি আমি এটা বলে হয়তো সময় আর কত বাকি আছে একটু বলবেন? হ্যাঁ, শপথ এখন তো 10 মিনিট হচ্ছে 8:27, হ্যাঁ, অ্যারাউন্ড 10 minutes, ইয়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হতাশ করার কারণ না, আমার এই সেশনটা কিন্তু চলতে থাকবে, হ্যাঁ? কোনো সমস্যা নেই। মানে আমি চাচ্ছি যে মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাতে চেঞ্জ আসে। হ্যাঁ, এটা আর কি। আমি অনেকগুলো স্লাইড পড়ে নিলাম ধমধম, আমি তো মানে আমি নিজে বুঝছি, আমি যদি 30-40টা স্লাইড পড়াই, এখানে কিন্তু আসলে বুঝে যাবে না জিনিসগুলো। এখন এক একটা জিনিস বোঝা উচিত। আর যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার, ওনারা কিন্তু বুঝতেছেন। হ্যাঁ, আমি কোন কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি, ওনারা কিন্তু বুঝতেছেন। হ্যাঁ, এটা অবশ্যই কোশ্চেনে আসবে, এগুলো আমি আশা করতেছি। আচ্ছা, কি যেন চিন্তা করলাম, স্পেস ফ্রেম। আচ্ছা, আমি স্পেস ফ্রেমটা আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি মনে হয় মডেলে গেলে ভালো হবে, মডেলে যাই। আচ্ছা, সেন্টার অফ রিজিডিটিটা আমি ক্যালকুলেশনে দেখাবো, তো কালকে আমি নেক্সট সেশনে দেখাবো। কারণ আমি এটা এখন করতে গেলে এক সময় নিয়ে নিবে, আমি নিজে করতে গেলে। এটা তো কোনো কঠিন জিনিস না, ইজি জিনিস, কোনো সমস্যা নেই। মানে স্টিফনেস আর কি, এটা আমি এক এক জিনিস আমাকে স্টিফনেস দেখাইতে হবে। আমি আচ্ছা, যেহেতু কোশ্চেনটা আসছে আমি একটু বলে দিই। হ্যাঁ, আপনি দেখেন
আমি যখন সেন্টার অফ রিজিডিটি বের করতেছি, তো সেন্টার অফ রিজিডিটি কিন্তু এটা কিন্তু এক্স এবং ওয়াই ডিরেকশন আছে, এক্স এবং ওয়াই ডিরেকশনে আছে। সেন্টার অফ মাস কিন্তু এক্স, মানে সেন্টার অফ মাস কিন্তু একটা, হ্যাঁ সেন্টার অফ মাস কিন্তু একটাই, হ্যাঁ এটা বেস্ট। কিন্তু সেন্টার অফ রিজিডিটি সেটা কিন্তু দুটো হইতে পারে, একটা দুটো হইতে পারে, দুই জায়গায় হইতে পারে। সাপোজ আমি জাস্ট বুঝানোর জন্য বলতেছি, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি যদি সাপোজ এই ওয়ালটাকে এই পর্যন্ত করলাম, হ্যাঁ এই ওয়ালটাকে এই পর্যন্ত করলাম, আচ্ছা বাকিটা ঠিক আছে, হ্যাঁ আমি এই পর্যন্ত করলাম। এখন দেখেন ওয়াই ডিরেকশনে সেন্টার অফ, যেহেতু এটা সিমেট্রিক্যাল, দেখেন এটা কিন্তু সিমেট্রিক্যাল, হ্যাঁ সিমেট্রিক্যাল, অলমোস্ট সিমেট্রিক্যাল, হ্যাঁ ওয়াই ডিরেকশনে সেন্টার অফ রিজিডিটি এবং সেন্টার অফ মাস কিন্তু একই জায়গায়, হ্যাঁ অলমোস্ট বলতে একই জায়গায়, হ্যাঁ সামান্য হয়তো, যেহেতু এখানে একটা একই জায়গায় বলতে পারেন, হ্যাঁ সেন্টার অফ রিজিডিটি একই জায়গায়, ওয়াই ডিরেকশনে বলতেছি, ওয়াই ডিরেকশনে। কিন্তু আপনি যদি এক্স ডিরেকশনে আসেন, এক্স ডিরেকশনে যদি আসেন, সেন্টার অফ রিজিডিটি কিন্তু একই জায়গায় না, এখানে সেন্টার অফ মাসে না। কেন? কারণ আপনি দেখেন, আমি কি ভুল বললাম? সেন্টার অফ ওয়াই ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে, হ্যাঁ ওয়াই ডিরেকশন একই জায়গায়। আর আমি যদি এক্স ডিরেকশনে চিন্তা করি, হ্যাঁ এক্স ডিরেকশনে যদি আমি চিন্তা করি, এক্স ডিরেকশনে, তাহলে একই জায়গায় না। কেন? আপনি দেখেন, আমি এক্স ডিরেকশনের যে স্টিফনেস, আপনি দেখেন এক্স যে স্টিফনেস, এটা কিন্তু এদিকে বেশি, মানে যেহেতু আমি এই ওয়ালটা অ্যাড করছি, এই ওয়ালটা মানে এই দুটো কিন্তু মানে পুরোটাই একটা ওয়াল হয়ে গেছে। তো দেখা যাবে আমার সেন্টার অফ রিজিডিটিটা এক্স ডিরেকশনে, এটা অনেকটা কাছাকাছি। আমি এখন যেহেতু ক্যালকুলেশন করতেছি না, এটা সাম মানে এরকম কোনো একটা জায়গায় চলে আসবে, এরকম এরকম কোনো একটা, মানে ল্যান্ড একই থাকবে, এখানে কোথাও চলে আসবে, এখানে কাছাকাছি কোথাও চলে আসবে, এখানে থাকবে না, এরকম কোনো একটা জায়গায় চলে আসবে। কেন? কারণ আমি এইটা লেফট সাইডে আমি স্টিফনেস বাড়িয়ে ফেলছি, কিন্তু রাইট সাইডে কিন্তু আমি স্টিফনেস বাড়াই নাই, এটা আগের মতোই আছে, হ্যাঁ মানে এক্স ডিরেকশনে লেফট সাইডে বেরিয়ে গেছে, কিন্তু রাইট সাইডে বাড়ে নাই, হ্যাঁ। তো যে কারণে আসলে স্টিফনেসটা এটা কিন্তু মানে বাম দিকে সরে যাবে, হ্যাঁ সেন্টার থেকে বাম দিকে সরে যাবে সেন্টার অফ রিজিডিটিটা। কিন্তু ওয়াই ডিরেকশনে, আচ্ছা এখানে একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে আমরা যখন ডিজাইন করি, আমরা ধরে নিই আমার এক্স ডিরেকশন থেকে যে লোড গুলো আসবে, সেগুলো সেগুলো কিন্তু মানে মানে 90 বা 90% বা অ্যাবাভ, মানে মেজর পোর্শন কিন্তু আমার প্যারালাল টু দ্য অ্যাক্সিস যে ওয়াল গুলো আছে, তারাই কি করবে, তারাই নিবে। হ্যাঁ এই ওয়াল গুলো কিন্তু নিবে, কিন্তু এগুলো কিন্তু খুবই কম নিবে। কারণ আপনি দেখেন স্টিফনেস, আমি কত নেক্সট সেশনে আলোচনা করব, স্টিফনেস কিন্তু কম, কারণ আমার ডেপথ কম। আপনি দেখেন এই ওয়ালটিকে আমি স্টিফনেস কনসিডার করব, ডেপথ কিন্তু হচ্ছে 50 অনলি, 50 সেন্টিমিটার। আর যখন আমি এই ডিরেকশন থেকে যখন আমি অ্যাপ্লাই মানে করবো, তখন কিন্তু ডেপথ কিন্তু এটা 5 মিটার। তো আমরা জানি BH3/12 হচ্ছে আমাদের, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং মোমেন্ট অফ ইনার্শিয়া মাল্টিপ্লাই মোমেন্ট স্ট্রাকচারাল প্রপার্টিস, মানে মানে মোডাস অফ ইলাস্টিসিটি মিলে কি হয়, স্টিফনেস হয়। তো সেটা কিন্তু মেজরলি মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর নির্ভর করে। এটা আমি আগামী সেশনে ডিসকাস করব। তো এখানে আমি যে জিনিসটা আলোচনা করতেছিলাম, যে শেষ করে দিব জাস্ট, সেটা হচ্ছে স্পেস ফ্রেম। আপনি দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু স্পেস ফ্রেম নাই, হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়াল, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ওয়াল কিন্তু, এবং ইন্ডিভিজুয়াল ওয়ালগুলোই ডায়াফ্রামকে সাপোর্ট করতেছে এখানে কিন্তু। তো এই জন্য এটা কিন্তু স্পেস ফ্রেম না। হ্যাঁ স্পেস ফ্রেম কখন হইতো, যদি আমি যদি মানে প্রত্যেকটা ওয়ালকে বিম দিয়ে যদি
দুটো ডিরেকশনে যদি আমি কানেক্ট করতাম, যদি কানেক্ট করতাম, সরি, আমি যদি এবার কানেক্ট করতাম দুটো ডিরেকশনে, তো মোটামুটি এগুলো তখন আমি বলতে পারতাম, তখন আমি এটা বলতে পারতাম যে এটা স্পেস প্ল্যান, স্পেস প্ল্যান। তো ওই জিনিসটাই কিন্তু এখানে বলছে, মানে এই যে মোমেন্ট সিস্টেম ফ্রেম বলেন বা বিল্ডিং ফ্রেম সিস্টেম বলে, এটা কিন্তু কমপ্লিট স্পেস ফ্রেম। বিয়ারিং ওয়াল সিস্টেম কিন্তু কমপ্লিট স্পেস ফ্রেম না। এই এই জন্য আমরা ধরে নিচ্ছি যে বিয়ারিং 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 ওয়ালটা গ্র্যাভিটিও নিচ্ছে, এবং মানে আমার ডায়াফ্রাম ওর গ্র্যাভিটি এবং মানে গ্র্যাভিটেশনাল যে লোড এবং অথবা ল্যাটারাল লোড, এটা ডাইরেক্টলি কোথায় অ্যাপ্লাই করতেছে, ডাইরেক্টলি সে ওয়ালে দিয়ে দিচ্ছে, ওয়ালে দুই লোডেই। কিন্তু যদি আমার যদি এরকম স্পেস ফ্রেম থাকে, তখন এটা ফ্রেম আমরা জানি, ফ্রেম থেকে এটা ফ্রেম থেকে কিভাবে যাবে এটা আমরা জানি যে ইল্ড আমরা জানি না, অ্যাপ্রক্সিমেটলি আমি যে বলতেছি, এটা বিমে যাবে, বিম থেকে এটা কলামে যাবে, এবং কলামে গেলেও কলাম ডাইরেক্টলি নিবে না, ওইটা ফ্রেম নিবে। হ্যাঁ, কলাম ডাইরেক্টলি লোডটা নিবে না, ওটা মোমেন্ট রেসিস্টিং ফ্রেম নিবে। হ্যাঁ, আসলে এগুলো একটা একটার সাথে রিলেটেড। আমি জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি। এই যে মানে এখানে কিন্তু কলাম কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে না। হ্যাঁ, কলাম কিন্তু ইন্ডিভিজুয়াল কাজ করতেছে না, কলাম এবং ভীম মিলে based on my codal compliance and design মানে like parameter I'm using, এটা হয়তো এই ফ্রেমটাই হয়তো এটা হয়তো স্পেশাল ফ্রেম, এটা হয়তো ইন্টারমিডিয়েট ফ্রেম, এটা হয়তো অর্ডিনারি ফ্রেম। আমার মেন কথা হচ্ছে, আমার যখন কোনো লোড আসবে, ল্যাটারাল লোড আসতেছে অথবা হ্যাঁ গ্র্যাভিটি লোড আসছে, দুটোই কিন্তু ওরা কিন্তু ইন্ডিভিজুয়ালি নিচ্ছে না, ফ্রেমটা নিচ্ছে, ফ্রেম সাপোর্টিং গ্র্যাভিটি অলসো ল্যাটারাল। কিন্তু যখন বিয়ারিং ওয়াল সিস্টেম আমি ইউজ করতেছি, তখন কিন্তু ডায়াফ্রাম, এখানে কিন্তু ডায়াফ্রাম আছে, হ্যাঁ, যেটা স্ল্যাব আছে, স্ল্যাব কিন্তু মানে ফ্রেমকে দিচ্ছে, ফ্রেম স্ট্রাকচার সিস্টেম হচ্ছে ফ্রেম, আর এখানে হচ্ছে বিয়ারিং ওয়াল সিস্টেম হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। হ্যাঁ, তাদেরকে যতটুকু তারা অ্যাজ পার দ্যার স্টিফনেস তারা কিন্তু লোড নিয়ে নিচ্ছে। এটা হয়তো সাপোজ 80% লোড নিয়ে নিচ্ছে, আর পেরিফেরিতে যে ওয়ালগুলো আছে তারা বাকি 20% তাদের স্টিফনেস অনুযায়ী 1% বা 2% করে নিয়ে নিচ্ছে। কিন্তু হয় এখানে কিন্তু ওরা কিন্তু ফ্রেমে নিচ্ছে, কলামে নিচ্ছে না, বিমও নিচ্ছে না, কলাম বিম মিলে যে একটা ফ্রেম সেটা নিচ্ছে, যেটাকে আমরা স্পেস ফ্রেম বলতেছি। হ্যাঁ, যেটা আমি আজকের মতো আমার এখানেই শেষ। তো এখানে আমি আচ্ছা, আমি ডুয়েল সিস্টেমটা একটু বলে শেষ করে দিচ্ছি। ডুয়েল সিস্টেম তাহলে এটা মনে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ডুয়েল সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং জিনিস। ডুয়েল সিস্টেম হচ্ছে যখন আমার মোমেন্ট রেসিস্টিং ফ্রেমও থাকবে, আবার আমার ভিতরে আপনি দেখেন এই আমার মডেলটা পারফেক্ট, কারণ এখানে সরি এখানে যেটা করছি দেখেন, এখানে কিন্তু আমি মোমেন্ট রেসিস্টিং ফ্রেমও আমি করছি বোথ ডিরেকশনে, এবং ভিতরে আমার কি আছে, ভিতরে আমার একটা স্ট্রং কোর আছে এবং এখানে ওয়ালও আছে। তো এক্ষেত্রে কিন্তু আমি কি এটা কি ডুয়েল সিস্টেম করতে পারবো? এটা কিন্তু আমাকে প্রুফ করতে হবে, কারণ ডুয়েল সিস্টেম বলে দেওয়া আছে আপনার, বিশেষ করে দিচ্ছি সিতে ডুয়েল সিস্টেম বলে দেওয়া আছে 25% নিতে হবে, এর ব্যাখ্যাতে বলে দেওয়া আছে সম্ভবত, না? আচ্ছা, এখানে হলে ইউএসসি 97 আছে, এখানে আছে। আচ্ছা, এখানে দেখেন ডুয়াল সিস্টেমের জন্য দুটো ক্রাইটেরিয়া আছে, তিনটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে অ্যান এসেনশিয়ালি কমপ্লিট স্পেস ফ্রেম, মানে আমাকে স্পেস ফ্রেম হইতে হবে স্ট্রাকচার সিস্টেমটা, যেটা আমার এখন যে টাওয়ারটা আমি দেখিলাম, এটা এখন কিন্তু এটা কিন্তু স্পেস ফ্রেম, কারণ আমি বোথ অফ দ্য ডিরেকশন আমি কিন্তু ফ্রেম করছি। আচ্ছা,
2 নম্বর হচ্ছে কি বলছে এখানে, রেসিস্টেন্স টু ল্যাটারাল লোড ইজ প্রোভাইডেড বাই শিয়ার ওয়ালস অর বেস ফ্রেমস and moment resisting frames, or the moment resisting frames shall be designed to independently resist at least 25% of the design base shear. আমার টোটাল যে বেস শিয়ার আসবে, ডিজাইন বেস শিয়ার আসবে, তো ওইটার 25% নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে আমার মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এই যে আমার মানে এইটা কিন্তু প্রত্যেকটা অ্যাক্সিসে, কিন্তু শুধু এক ডিরেকশন না, দুটো ডিরেকশন হইতে হবে। এই ডিরেকশনেও 25% থাকতে হবে ক্যাপাসিটি, এবং এই ডিরেকশনেও 25% ক্যাপাসিটি থাকতে হবে। মানে যে টোটাল যে বেশিটা আসবে সেটা 25% নিতে হবে হচ্ছে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। কিন্তু আমার যদি এত বড় একটা যদি কোড থাকে, আপনার কি মনে হয় যে 25% নিবে? থাকবে 25%? আমার যে ডিজাইন এখানে বলতে পারেন যে 90% নিয়ে নিবে, এটা 90% এই কোডটা নিয়ে নিবে। বেসিক্যালি ভিতরে যে কোর আছে না, এটা কিন্তু ল্যাটারাল, এটা কিন্তু গ্র্যাভিটি কোর, কিন্তু এটা আমরা জানি। এই কোরটা কিন্তু গ্র্যাভিটি কোর, এটা গ্র্যাভিটি, শুধু ভিতরে যে আপনার এখানে যে স্ল্যাব থাকবে এই লোডটা নিয়ে বেশি, এটা গ্র্যাভিটি কোর। আমার ল্যাটারাল মানে আমার যে স্ট্রাকচার সিস্টেমের যে কোর সেটা হচ্ছে এইটা, এবং এটা এত বড়, দেখেন এটা স্টিফনেস এত হিউজ, আমার তো মনে হয় 90% না, এটা 95% থেকে বেশি বোথ অফ দ্য ডিরেকশন স্টিফনেস এটা নিয়ে ফেলবে। তো বেসিক্যালি আসলে এগুলো কিন্তু খুব কম নিবে। সেক্ষেত্রে কিন্তু আমি এই পুরো ফ্রেম করে দেওয়ার পরও আমি ডিউয়াল সিস্টেমে যেতে পারবো না। হ্যাঁ, তো বেসিক্যালি এটাকে আমাকে বিয়ারিং সিস্টেমেই যেতে হবে। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা যেখানে শেষ হয়েছে এর থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের এই সেশনটা কিন্তু ইনশাল্লাহ চলবে, মানে কোড কমপ্লায়েন্সটাই তো আসলে এটা নিয়ে আরো মাল্টিপল সেশন হবে ইনশাল্লাহ। এরপর যখন আমি মডেলে যখন যাব, তখন কিন্তু আমি খুব দ্রুত দেখবেন যে আমি 1-2 সেশনে দেখবেন যে আমি অ্যানালাইসিসের পুরো পার্টটাই কমপ্লিট করে ফেলতে পারবো 2-3 সেশনের মধ্যে, কোনো সমস্যা হবে না। কিন্তু কোডের কমপ্লায়েন্সটা বুঝাটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার সিস্টেমটা বোঝা ইম্পর্টেন্ট, এবং স্ট্রাকচার সিস্টেমের মধ্যে আমি যে প্যারামিটারগুলো ইউজ করতেছি এগুলো আমি বুঝে করতেছি না ব্লাইন্ডলি। মানে আমি কোনো ট্রেনিং করছি, তো আমার যিনি ট্রেনার উনি বলছেন এইভাবে আমি করতেছি, বাট এই যে এখানে যে জিনিসগুলো ইউজ করতেছি এগুলো বুঝে করতে হবে। সরি, শেষ করে দিচ্ছি। আমি মার্চ বছর আসি নাই। আচ্ছা, আসলে এটাই কিন্তু সিসমিক লোড। হ্যাঁ, এটা কিন্তু সিসমিক লোড। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। মানে ফার্দার আলোচনা না করি, যেহেতু কোশ্চেন মানে এবং আনসার সেশন থাকবে, তো আমরা এখন মানে কোশ্চেন এবং আনসার সেশন যেতে পারি ইনশাল্লাহ। জি, ধন্যবাদ সৌগত ভাই, আপনি অনেক কষ্ট করছেন এবং আপনার টপিকসটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ওয়াইড। স্বাভাবিকভাবে এটা একটা বা দুইটা সেশন এটা সম্ভব না, আমরা ডেফিনেটলি আরো কিছু সেশন এগুলো করব, আমরা জিনিসটা কমপ্লিটলি আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের পার্টিসিপেন্ট থেকে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কাইন্ডলি করতে পারেন। আমি এখানে হাত দেখতে পাচ্ছি, মিস মনোয়ারা বেগম এবং মোহাম্মদ বারিউল ইসলাম সিদ্দিকী, আপনারা আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বারিউল ইসলাম সিদ্দিকী। স্যার, একটা কোয়েশ্চেন ছিল ইম্পর্টেন্স ফ্যাক্টরের ব্যাপারে। আমাদের অকুপেন্সি ক্যাটাগরি বেসড যে ক্রাইটেরিয়াটা, এখানে আপনি বলছিলেন যে 5,000 পিপল হলে বা 5,000 উপরে হলে একটা বিল্ডিং এর টোটাল 1.25 ধরবো ক্যাটাগরি 3 অকুপেন্সির জন্য। কিন্তু এখানে বিএনসিতে এটাও বলা আছে, বিল্ডিংস এন্ড আদার স্ট্রাকচারস where more than 300 people congregate in one area. এইটা কিভাবে ডিফাইন করা হয়? আসলে এটা শুধু মানে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টরটা আসলে আমি আজকে খুঁজছিলাম, আইডিসিটা সম্ভবত খোলা আছে কিনা। এখানে আসলে একজন আমার সাহায্য থাকলে ভালো হইতো, মানে পেজ নাম্বারটা। আচ্ছা, আমি একটু গুগলে চলে যাই, গুগলতে তো ইজি বের করা যায় না, অথবা এখানে চলে যাই কিনা চ্যাট জিপিটি।
স্যার আইবিসির ক্লজটা বলবো আপনাকে? হ্যাঁ, এইটা না আমার ক্লাসটা বলতে কি ওখানে কিন্তু অনেকগুলো কথা বলে দেওয়া আছে। এটা ওটাই আসলে মানে এটা শুধু এক কথাতে বলা যাবে না, মানে ওখানে যে জোনগুলো যে ওনারা সরি মানে সিসমিক ডিজাইন ক্যাটাগরি ইম্পর্টেন্স ফ্যাক্টর যে ওনারা ভাগ করছে ওখানে কিন্তু ডিফাইন করে দেওয়া আছে। আমি তো 5,000 পড়ছি রেগুলার স্ট্রাকচার যদি টাওয়ার হয়, আমার কিন্তু একতলা বা 5 তলা একটা বিল্ডিং এর মধ্যেও কিন্তু এটা 1.25 হতে পারে বেসড অন এটার ইম্পর্টেন্স মিনস মানে এটা যদি মানে ভূমিকম্পের দ্বারা যদি অথবা অন্য কোনো ডিজাস্টার দ্বারা যদি এটা ক্ষতিগ্রস্ত হয় তো সেটা ইম্প্যাক্ট কতটুকু হবে। যেমন হসপিটাল, তো হসপিটাল যদি নিজেই দোষী পড়ে তাহলে ভূমিকম্পে যে সমস্ত লোক ক্ষতিগ্রস্ত হবে ওদেরকে চিকিৎসা কোথায় দিব আমি? হ্যাঁ, তো এটা কিন্তু বিশদ। হ্যাঁ, এটা আমি আজকে আসলে আমি স্যার স্যার আমি আপনার আপনি যেটা বললেন টাওয়ারের ব্যাপারে, আমি রেগুলার কথা বলছি, রেগুলার টাওয়ার, আচ্ছা বলেন। হ্যাঁ বলেন বলেন বলেন। রেগুলার বিল্ডিং, সেখানে 300 people congregate in one area। এখন এই কনগ্রেগেট বলতে স্যার সুপার শপ হতে পারে বা কোনো কমিউনিটি স্পেস হতে পারে, কিন্তু এটা কি বললেন? এক ফ্লোরে যদি একটা সিঙ্গেল ফ্লোরে যদি 300 people থাকে, জি, সেক্ষেত্রে কি এটা কনগ্রেগেটের ডেফিনেশনে আসবে কিনা? না আসবে না 300 থাকতে পারে। আমাদের সুপার টল বিল্ডিং গুলোতে আপনার দেখা যাবে যে আপনার কি বলে পোডিয়াম এরিয়াতে ওখানে কিন্তু অনেকগুলো কিন্তু মানে 300 বা তার উপরেও কিন্তু লোক থাকে ওখানে। আপনি যদি যেমন নিচে অনেকগুলো বিল্ডিং হয় যেগুলো মিক্সড ইউজ, তো দেখা যাচ্ছে যে ওখানে হয়তো হোটেল আছে অথবা রেস্টুরেন্ট আছে অথবা এই জাতীয় কোনো শপিং মল আছে আসলে, তো ওখানে তো দেখা যাবে যে আপনার 300 উপরে লোক হয়তো থাকবে। শপিং মল না, আপনার কি বলে এটাকে, শপস আছে, কমিউনিটি স্পেস। কমিউনিটি স্পেস আছে, তো ওখানে 300 উপরে তো লোক থাকতে পারে। ওটাতে কিন্তু স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টর কিন্তু 1 থাকবে ওখানে। হ্যাঁ, ওইটা আসলে আমি একটু খুঁজতেছিলাম। আমি আইবিসি থেকে দেখাইলে আইবিসি কিন্তু এটা আমাদের অত কঠিন না। আমি আইবিসির মানে ক্লজ গুলো পড়লে বুঝতে পারবো ওখানে, বুঝতে পারবো যে আসলে আমার স্ট্রাকচারটা কোন ক্যাটাগরিতে যাবে। নর্মালি আমরা যে সমস্ত বিল্ডিং ডিজাইন করি এগুলো 90% বিল্ডিং এর চেয়ে আপনার স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর 1, হ্যাঁ 90 থেকে তার থেকে বেশি। এটা আমি দেখাবো, হ্যাঁ নেক্সট সেশন দেখাবো। আমি লিখে রাখলাম। আসলে আজকে আমি একদম লাস্ট পর্যায়ে গিয়ে খুঁজতেছিলাম কিন্তু খুঁজে পাইনি। স্যার আইবিসি টেবল 1604.5 risk category of buildings and other structures এ আছে এটা। আইবিসি চ্যাপ্টার 16 এর টেবল 1604.5 এখানে এই টেবিলটা আছে। বিএনবিসি যে টেবিলটা ওটা বলেন তো টেবিল নাম্বার কত? 11 1604.5 টেবিল 1604.5 1604 4.5 1604.5। ওকে, এটা তো আচ্ছা সমস্যা নেই, এটা অন্য কিছু দেখাচ্ছি। আচ্ছা এইটা আমি ঠিক আছে, আমি এই জিনিসটা নিলাম। আমি নেক্সট সেশনে এটা দেখাবো। ঠিক আছে, নেক্সট সেশনে এটা আমি দেখাবো। ওকে ওকে এটা বিস্তারিত দেখাবো আমি। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন, মানে এই যে আমার যে সেশন গুলো এগুলো আপনাদের মানে একটু মানে আমার সেশন গুলোর ব্যাপারে একটু ফিডব্যাক দেন, যেগুলো আপনাদের কাজে আসতেছে কিনা, মানে আপনাদের লাভ হচ্ছে কিনা, এটা একটু বলবেন। মানে আপনাদের মানে উপকার হচ্ছে কিনা, বা আপনারা বলতে পারেন যে হয়তো সাজেশন দিতে পারেন যে সেশনে আজকে তো প্রথম আসলে চেষ্টা করতেছেন, ফ্রেশার হোক আর হোক, কারণ অনেক কিছু জানলেও যেটা আলোচনা না করলে অনেক অনেক জিনিস হয়। তবে এটা পজিটিভ, ইটস ভেরি নাইস, নো ডাউট। অবশ্যই উপকার হচ্ছে। আমরা যেমন প্রফেশনাল আছি, আপনার অনেকগুলো কোড অনেকগুলো আমরা আগেও পড়ছি, বাট হচ্ছে
রিয়েলিটিটা আপনি এক্সপিরিয়েন্স আছে, আপনি এগুলো কাজ করছেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন। এটা আমাদের জন্য ভালো যে আমরা যারা অডিয়েন্স আছি সবাই তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, বাট কনস্ট্রাকশন রিলেটেড ওয়ার্ক করি আমরা। আমাদের এই ধারণা, আপনার এই নলেজটা আমরা আগামীতে আমাদের কাজে আমরা ইম্পোজ করতে পারবো, বা স্ট্রাকচারাল ডিজাইনের সাথে কথা বলতে গেলেও আমরা বলতে পারি যে এখানে এই আমাদের আর্টকোয়েকটা একটু দেখেন, এটা একটা এই নলেজটা দরকার সবাইকে। যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হইতে হবে সেটা না, বাট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের যে ধারণাটা, এই বেসিকটার সঙ্গে সঙ্গে রিয়েলিটি আপনি যে ওয়ার্কগুলো আমাকে দেখাচ্ছেন, আমরা ফিউচারে তাদের সাথে যে নেগোশিয়েট নানা ধরনের কাজ করার ক্ষেত্রে এই নলেজটা আমাদের অনেক উপকার হবে। এই জন্য আপনাকে থ্যাঙ্কস। আরও আপনি এভাবে নিতে থাকেন, আমাদের জন্য ভালো হবে। থ্যাংক ইউ আপনাকে। কোশ্চেন করতে পারেন যাদের মানে আমরা আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এটা নিয়ে যদি আচ্ছা, আমার একটা প্রশ্ন হলো, আপনার তো দুবাই, কাতার বা মিডল ইস্টের যে ইন্টারন্যাশনাল কনসালটিং ফার্ম বা কোড নিয়ে আলোচনা করতেছেন, ইন্টারন্যাশনাল বোর্ডের সাথে যখন আপনার ডিজাইন নিয়ে এগুলো আলোচনা করা হয়, ওদের যে মানে তাদের যে চিন্তা ভাবনা বা কোড, সেটার সাথে আমাদের দেশের যে বিএনডিসির যে ডিফারেন্সটা, হ্যাঁ, সেটা কতটুকু মানে ফিজিবিলিটির সাথে বলেন বা ফাইন্যান্স স্টেজে বলেন বা সেটা যেহেতু আলোচনা করছেন, তাহলে আমার মনে হয় আমরা বুঝতাম যে আমাদের মাপকাঠিটা কোন পর্যায়ে আছে। জি জি আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আসলে আমার যেটা মনে হয় মানে অবশ্যই আমাদের একটা কোড আছে, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার। মানে প্রথমে আমি আসলে মানে ধন্যবাদ জানাই মানে যারা মানে এই বিএনপিসি মানে আমাদের একটা কোড থাকবে, বিল্ডিং কোড, এটা কিন্তু অনেক দেশে কিন্তু নাই। আমি কেন বলতেছি, অনেক দেশে কিন্তু নিজস্ব বিল্ডিং কোড নাই। তো আমাদের বিল্ডিং কোড কিন্তু হয়তো 20-30 বছর আগে থেকেই আছে, বা আমি সঠিক হয়তো সালটা বলতে পারতেছি না। তো সম্ভবত 1984 থেকে না, সম্ভবত নাকি 1993 থেকে ফার্স্ট এসেছিল, কিন্তু সেটা গেজেট হয়েছে 2006-এ। 2006 তো আসলে তখন তো জাস্ট আমরা পাস করতেছি আর কি। মানে আমি 2007-এ বেরিয়েছি, তো 2006 এরপরে হইলো হচ্ছে 2020। আচ্ছা, তো আসলে তো আমরা তো আপনি দেখেন আমাদের কোডটাকে কিছু বলার আগে আমাকে বলতে হয় যে আমেরিকান কোড দেখেন, ওরা প্রায় অনেকগুলো আইটারেশনের পরে কিন্তু ওরা এ পর্যায়ে আসছে। এরপরে দেখেন এসিআই কোড 318-19, হ্যাঁ, 19-এর মধ্যে ওরা কিন্তু আমরা সবাই জানি যে বেশ শেয়ারের সরি মানে শেয়ারের যে ফর্মুলাটা ওরা ওখানে সে ফ্যাক্টর দিয়ে ওভার কনজারভেটিভ করে ফেলছিল। হ্যাঁ, যেটা আমরা আসলে এখনো ভুক্তভোগী, যেহেতু আমাদের দুবাইতে বা ইউইতে এখনো কিন্তু আমাদের রেফারেন্স হচ্ছে 318-19, কিন্তু হোয়ারএস 318-25 বের হয়ে গেছে। তো ওখানে কিন্তু ওরা সে ফ্যাক্টর উঠে দিচ্ছে। হ্যাঁ, যে কারণে ওইটা আবার অনেকটা 318-14 বা 8-এর মতো হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে একটা কোড যখন লেখা শুরু হয়, হ্যাঁ, আমাদের হয়তো 2টা বা 3টা ইটারেশন হয়েছে। হ্যাঁ, তো এটা যখন 5-7টা 8টা ইটারেশন যাবে, তখন দেখবে যে এটা একটা ম্যাচিউর লেভেলে যাবে। তো আমি যেটা মনে করি আমাদের যখন নেক্সট, যেটা তো আলহামদুলিল্লাহ যেটা করছে ওনারা, এটা অনেক কিছু করছে ওনারা, আমাদেরকে এটা ফলো করা উচিত। আর সাথে সাথে যেহেতু এখন আমরা দেখেন আমরা নিলসনের যে বইটা আমরা পড়ে আসছি, হ্যাঁ, নিলসনের যে বইটা আমরা পড়ছি শুধুমাত্র মেম্বার ডিজাইনের জন্য, নিলসনের বইটা কিন্তু আরসিসি স্ট্রাকচার। এখানে দেখেন, এখানে কিন্তু ওরা কিন্তু পুরোপুরি এসে কোডকে ফলো করছে, রাইট? এবং আমাদের দুবাই যে বিল্ডিং কোড, আমি একটু দেখাই, দুবাই বিল্ডিং কোডটা দেখেন পুরোপুরি আমেরিকান কোড এবং ইউরো কোড। আমি একটু শুরুতে চলে যাই, এটা খুবই চমৎকার। দেখেন আমরা কিন্তু কিছু টাকা খরচ করলে কিন্তু আমাদের কোডটা কিন্তু আপনি সহজে কিন্তু বের করতে পারবেন। স্ট্রাকচারটা বা কোনো একটা ক্লজে যাবেন, আপনি অনেক সময় লাগতেছে, যেমন আমি খুঁজে বের করতে পারতেছি না। আপনি দেখেন মানে দুবাই সব লাইনে মানে এত স্মার্ট, ওনাদের মানে গ্রহণযোগ্য প্রথম যে কোড হচ্ছে কিন্তু এটা, এর আগেও ছিল কিন্তু এই পর্যায়ে ছিল না। দেখেন ওনারা কত সহজ করছে। আমি স্ট্রাকচার পার্ট এফ এখানে চলে গেলাম। দেখেন এখানে যখন চলে গেলাম কত ইজি, আমি জি টেকনিকে যাবো অথবা লোডে যাবো, মেটেরিয়ালে যাবো, এই যে মেটেরিয়াল চ্যাপ্টার আমি পেয়ে গেলাম এখানে।
হ্যাঁ, ম্যাটেরিয়াল পেয়ে গেলাম আমি। আমি যদি আবার ওই সামনে চলে যাই, আমি স্ট্রাকচার আসলাম, আমি জিওটেক যাব, মানে আমার সয়েল টেস্ট নিয়ে যে আলোচনাগুলো হবে, আপনি দেখেন এটা কত ইজি। আর ওনারা যেটা করছে আপনি দেখেন, ওনারা ওনারা বেসিক্যালি জিওটেকনিক্যালের যে কোডটা আমরা জানি ইউরো এবং বিএস কোডটাই বেশি ফলো করছে। হ্যাঁ, মানে এখানে আপনি যত টেস্ট আছে বা এগুলো ওগুলো সব হচ্ছে আপনার ইউরো কোড অথবা বিএস কোডে বেশি ওনারা ফলো করছে। কিন্তু আপনার মানে স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পুরোটাই কিন্তু এসিআই কোড, সরি এসিআই কোড আমেরিকান কোড। মানে আমেরিকান কোড বলতে কি বোঝাচ্ছে এখানে, মানে মেম্বার ডিজাইনের জন্য এসিআই কোড, আর আমাদের স্ট্রাকচার সিস্টেম বা লোডিং বা স্ট্রাকচার অ্যাজ এ হোল, সেটা হচ্ছে আপনার মানে বেশিরভাগ সময় আমি যে কোডটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ASCII 7.5 বা 10 বা 16 বা 22, এটা নিয়ে আমরা কাজ করবো। আমি যেটা আমার একটা প্রপোজাল, এটা হয়তো আপনারা যেহেতু বাংলাদেশে যারা আছেন আপনারা তো বিভিন্ন আইবি প্রোগ্রামে থাকেন বা রাজুকের প্রোগ্রামে থাকেন, তো আমার মনে হয় আমরা এই প্রপোজালটা রাখতে পারি। আমাদের বিএনপিসি আছে, ঠিক আছে, বিএনপিসি তো শুধুমাত্র স্ট্রাকচার নিয়ে আলোচনা করে নাই, ওনারা কিন্তু অনেক কিছু নিয়ে আলোচনা করছে। ওখানে আর্কিটেকচারের ব্যাপার আছে, ওখানে এমইপি আছে, অনেক কিছু আছে, ওখানে ফায়ার আছে, সিভিল এভিয়েশন বা অনেক কিছু আছে। আমাদের রাজুক যেহেতু আমাদের ঢাকা ক্যাপিটাল সিটি, তো রাজুকের একটা কোড থাকতে পারে, আছে কিনা আমি ঠিক জানি না, এরকম মানে ওরকম কোনো চটি বুক জাতীয় না, এরকম একটা ওনারা কিন্তু কিছু টাকা খরচ করলেই এরকম একটা স্মার্ট কোড ওনারা করতে পারে, এবং বেসড অন বিএনপিসি এবং অল ইন্টারন্যাশনাল কোড। হ্যাঁ, এবং যেখানে স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র স্ট্রাকচার না, ওনারা আর্কিটেকচার বা অন্যগুলোর জন্য করতে পারেন। কারণ বিএনপিসি হচ্ছে পুরো বাংলাদেশের জন্য। হ্যাঁ, আপনি যদি রাজুকের জন্য যদি একটা কোড থাকে, সিটির জন্য যদি একটা কোড থাকে, অথবা রাজশাহী সিটি কর্পোরেশন বা জন্য যদি একটা কোড থাকে, তাহলে কিন্তু ওনারা অনেক কিছুই কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, বেসড অন জিওগ্রাফি অথবা সিসমিক জোন অথবা উইন্ড স্পিড বা আরো অনেকগুলো পেপার আছে, ওগুলোর উপর ভিত্তি করে ওনারা কিন্তু অনেকগুলো জিনিস কাস্টমাইজ করতে পারবেন। এবং ওখানে আমি যেটা মনে করি, মানে এমন একটা কোড থাকা উচিত যেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ওদের পড়তে মন চায়। আসলে একটা বই আপনি এসি বা এসসির কোডগুলো যদি আপনি দেখেন, এগুলো মানে অরিজিনাল কপি যদি আপনি নেন, আপনার কাছে এত সুন্দরভাবে সাজানো, হ্যাঁ, এত সুন্দরভাবে ওগুলো সাজানো, ওগুলো পড়তে মন চায়। হ্যাঁ, তো তো এই জিনিসটা কিন্তু আমার মনে হয়, আমার যেটা প্রপোজাল সেটা হচ্ছে আপনার আমাদের কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার কিন্তু বাংলাদেশেই আছে। হ্যাঁ, ট্যালেন্টেড প্রফেসরও আছেন, যারা আমাদের নামি দামি টিচাররা আছেন প্রত্যেকটা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে, এবং প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আছেন, দেশে আছে, দেশের বাইরে আছে। তো এবার যদি একটা প্রপোজাল আসে যে স্ট্রাকচারের জন্য একটা রাজুকের একটা কোড হোক, যেখানে প্রত্যেকটা ইনফরমেশন এত সুন্দরভাবে থাকবে, যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার তারা ওখান থেকে একটা ভালো একটা আইডিয়া নিয়ে নিবে। যেহেতু এখন মানে ফ্রেমে হয়, ফায়ার এলিমেন্ট মেথড আমরা ইউজ করতেছি, তো যেমন ওগুলোর একটা ডিসকাশন ওখানে থাকতে পারে। যেমন এখন কিন্তু এসি বা কোড বা এসি তো কিন্তু আমরা যে মডিফায়ার গুলো ইউজ করি সেটাও কিন্তু একটা বর্ণনা দেওয়া আছে। তো এটা শুধু মডিফায়ার না, এখানে আরো অনেক প্যারামিটার আছে যেগুলো আমরা এটা হয়তো বিএনপিসিতে না থাকলেও রাজুকের যদি কোনো একটা কোড হয় স্ট্রাকচারে, সেখানে প্রত্যেকটা প্যারামিটারের একটা গাইডেন্স দিয়ে ফেলতে পারে। যেমন উইন্ডোর জন্য আমি কোন প্যারামিটার, যেহেতু আমরা সবাই হয়তো স্টাডিজ করতে, বেসিক্যালি সবাই হয়তো সিএসএস সফটওয়্যারগুলো ইউজ করে, স্যাপ ইউজ করতেছে অথবা ইটেপস ইউজ করতেছে, সেভ ইউজ করতেছে। তো সেক্ষেত্রে ওখানে যে প্যারামিটারগুলো আমি ইউজ করতেছি, ওইগুলো যদি একটা গাইডেন্স রাজুকের কোডের মধ্যে থাকে, তাহলে কিন্তু অনেক নতুন ইঞ্জিনিয়াররাও কিন্তু তারা কিন্তু কনফিউশনে থাকবে। তারা জানে হ্যাঁ কোড বলে দেওয়া আছে, রাজুকে বলে দেওয়া আছে, আমি এটা ইউজ করবো, এটা ইউজ করবো, তাহলে কিন্তু ইজি হবে। হ্যাঁ, তাহলে এবং নলেজটাও শেয়ার হবে, এবং সঠিক জিনিসটা অ্যাপ্লাই হবে, এবং ডিজাইনটা সঠিকভাবে ডিজাইন হবে। জি, ধন্যবাদ শওকত ভাই। একটা কোশ্চেন আছে খুব সম্ভবত মৃদুল হাসান, উনি হাত তুলেছেন। মৃদুল হাসান ভাই, আপনি যদি থাকেন তাহলে আপনি কোশ্চেনটা করতে পারেন আনমিউট করে। আচ্ছা, উনি মনে হয় নাই। আর মনোয়ারা বেগম, আপনি কি আছেন? থাকলে আপনার কোশ্চেনটা করতে পারেন।
অথবা অন্য যারা পার্টিসিপেন্ট আছেন তারা আপনার আজকের যে সেশনটা এটার ব্যাপারে আপনাদের মতামত জানাতে পারেন, এবং ভবিষ্যতের সেশনে আমরা কি মানে নিয়ে আসতে পারি সেটাও আপনারা ফিডব্যাক দিতে পারেন। ফ্লোরটা সবার জন্যই ওপেন। থ্যাংক ইউ। শওকত ভাই আসলে চেষ্টা করতেছেন আসলে স্ট্রাকচার, আমরা যারা স্ট্রাকচার তো ইঞ্জিনিয়ারিং পাস করার সময় ডিজাইন করছি, এরপরে করছি বলছি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে যায় আর সবকিছু আছে, স্ট্রাকচার একটা কম্পোনেন্ট, প্রকুরমেন্ট, তারপরে অনেক কিছু জিনিস আছে। তো এটা ভেরি নাইস, আমাদের নলেজ শেয়ার প্লাস ভাই বলতেছেন অনেক কিছু রিভিউ হচ্ছে। আসলে আমরা প্রফেশনাল লাইফে সবাই ব্যস্ত থাকি, মানে এই যে আপনারা উইকেন্ড একটা টপিক নিয়ে আসেন, পুরো সপ্তাহে একটা কি জিনিস, মানে একটা জিনিস মাথার মধ্যে জিনিসটা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে এটাই সবচেয়ে অ্যাচিভমেন্ট আমি মনে করি। অনেক কি পয়েন্ট উনি বলছেন, অনেক অনেক কয়েক বছর মনে 10 বছর আগে পড়ছিলাম, কিন্তু এখন আবার আজকে বলে আবার নতুন করে মনে প্রাণ খুলে পাইছি এই জিনিসগুলো। আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক অনেক ধন্যবাদ গাজী ভাই। আসলে শওকত ভাইয়ের চেষ্টা আমরা আমরা মনে করি যে এটা সার্থক। আমরা যারা প্রত্যেক সপ্তাহে এসে বসি, অ্যাটলিস্ট পুরো সেশনটা থেকে আমরা হয়তো 100% কেউ নিতে পারবো না, কারোর জন্য হয়তো এটা ভালো, কারোর জন্য হয়তো অন্যটা ভালো। তো আমরা চেষ্টা করছি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য আপনাদেরকে, এবং ভবিষ্যতে আপনাদের সুন্দর সুন্দর আপনাদের ফিডব্যাক দিবেন, আপনাদের কি প্রয়োজন সেটা আমাদের জানাবেন, আমরা অবশ্যই ভালো ভালো জিনিস সামনে নিয়ে আসার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। একটা কথা বলার ছিল। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। একটু লেটে জয়েন করার কারণে কিছু জিনিস মিস করছি আর কি। এই ভিডিওটা এবং হচ্ছে ম্যাটেরিয়ালস গুলা কি পাবো কিনা যাতে করে। হ্যাঁ, এগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে এখানে এগুলো সব রেকর্ডেড থাকবে, সব রেকর্ড গুলো ওপেন, আপনার ইউটিউবেও আছে, আপনারা পড়ে নিতে পারবেন এখান থেকে আচ্ছা, পুরোটাই। এখানে ওনার ওই যে স্যারের কাছে একটা কোশ্চেন ছিল আর কি। শওকত ভাই, আপনার কাছে একটা কোশ্চেন আছে? জি বলেন। জি। স্যার, এখন যে ওই যে জোন কোএফিসিয়েন্টের কথা হচ্ছে বলছিলেন যে যদি আমাদের হচ্ছে দুইটা জোনের মাঝামাঝি পড়ে যায়, 3 এবং 4 এর মাঝামাঝি, মনে করলাম মানিকগঞ্জ, এটা হচ্ছে কিন্তু আমার 3 এবং 2 এর মাঝামাঝি পড়ছে, এই ক্ষেত্রে কি আমি জোন কোএফিসিয়েন্ট কি এক্স্যাক্টলি 3টা ইউজ না করে বা 2টা ইউজ না করে আমি কি মানে মোটামুটি মাঝামাঝি কি নিতে পারি কিনা? আমি কখনো কিন্তু মাঝামাঝি নিতে দেখি নাই, মানে এক্স্যাক্টলি ইউজ করতে দেখছি। এখন এটা কি ইন্টারপোলেশন টাইপ কিছু করা যায় কিনা আমার আইডিয়া নাই। এটা আমি ওই ইঞ্জিনিয়ার খায়রুল আছেন, ইঞ্জিনিয়ার খায়রুল আজকে join করছে কিনা? জি জি আছেন উনি, আমি হ্যাঁ? দেখছিলাম এখন আছে কিনা জানি না। হ্যাঁ আছেন আছেন। জি ভাই। ইঞ্জিনিয়ার খায়রুল, আপনি একটা সেশনে বলছিলেন যে মানে সিসমিক জোনিং কোএফিসিয়েন্টটা ওই যে আপনার অনলাইন মানে হচ্ছে আমেরিকান কোনো শুধু জিআইএস বা কোনো একটা ওয়েবসাইট থেকে এক্স্যাক্টলি বের করা যায়, রাইট? এরকম বলছেন না? চ্যাট বক্সে দেওয়া আছে www.global.com, ওখানে আচ্ছা, দেওয়া আছে, চ্যাট বক্সে দেওয়া আছে। আচ্ছা, চ্যাট বক্সে দেওয়া আছে ভাই, আপনি দেখেন ওইটা, কিন্তু আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হবে। এটা মানে ইঞ্জিনিয়ার খায়রুল আসলে যেটা বলছে এটা কিন্তু আসলেই আমি এটা 100% আমি এগ্রি। কারণ আপনি দেখেন এখানে আমার যদি আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আপনি দেখেন আহ, যেমন আপনার এখানে তো জোন 3, এটা জোন 4। আমার যদি এটা কাছাকাছি যদি কোনো এরিয়া থাকে, আমি বুঝতে পারতেছি না আসলে আমি কোন জোনে যাব। সেক্ষেত্রে আমার মনে হয় ওই যে উনি যেটা দিচ্ছে লিঙ্ক, ওখান থেকে আপনি এক্স্যাক্টলি পেয়ে যাবেন। আপনি যদি আপনার যে পজিশনিংটা করতে পারেন, এক্স্যাক্টলি ওরা কিন্তু দেখাবে যে আপনি আসলে জোন কোএফিসিয়েন্ট কোনটা ইউজ করবেন। ধন্যবাদ। এটা আমি দেওয়া আছে, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। হ্যাঁ, আবার দিয়েছি। আর আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, শওকত ভাই, আমি একটু বলেন ইম্পর্টেন্ট একটা কথা বলি। বলেন। আমাদের ফ্যাক্টরি বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে গিয়ে আমরা যেটা দেখলাম আর কি, কোন একজন ডিজাইন ইঞ্জিনিয়ার বিল্ডিংটা ডিজাইন করেছে আপনার ইম্পর্টেন্স ফ্যাক্টর 2 ধরে আর কি। এক্স্যাক্টলি ওই বিল্ডিং এর মধ্যে যখন আসলে দুইটা বয়লার, এক একটা বয়লারের ওজন হচ্ছে 8 টন আর একটা হচ্ছে 6 টন, পাশাপাশি এটার মাঝখানে 10 ইঞ্চি একটা গাঁথনি দিয়ে ব্রিকওয়াল দিয়ে পাশে আরো দুইটা জেনারেটর রাখছে, একটা হচ্ছে 1501 কিলোওয়াট আর একটা হচ্ছে 960 কিলোওয়াট। তো সবগুলা যখন একসাথে চলে তখন আমরা এটার অকুপেন্সি কি করব? এখানে কিন্তু একটা মেজর মিস্টেক অনেকে করে ফেলে,
ইউটিলিটি বিল্ডিং ডিজাইন করার সময় অনেকে একটা ইম্পর্টেন্স ফ্যাক্টর ক্লাস 2 তে রেখে কিন্তু ডিজাইন করে ফেলে। অলরেডি আমাদের গ্রুপে আমি শেয়ার করেছি আমাদের বিএনবিসির রেফারেন্সটা, যে আমি কখন 2 ধরতে পারবো এবং কখন 3 ধরবো অকুপেন্সি ক্যাটাগরি, এবং আমার ইম্পর্টেন্স ফ্যাক্টর 1.25 হবে। তো তোমরা যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তারা যেন অকুপেন্সি ক্যাটাগরিটা নির্ণয় করার সময় বিল্ডিং এর ক্লাসিফিকেশন, বিল্ডিং কিভাবে ব্যবহার হবে, এটা যেন একটু সতর্ক থাকে আর কি। কারণ এটা খুবই সিম্পল জিনিস, সবাই মনে করে যে হ্যাঁ অকুপেন্সি ক্যাটাগরি তো 1ই হবে, ওকে আমার তো ঠিক আছে, সমস্যা নেই। বাট আলটিমেটলি বিল্ডিং ইউসেজের ক্ষেত্রে এটা কিন্তু যে কোনো সময় আমি যদি অ্যাসেসমেন্ট করতে যাই, এখন ওই যে বিল্ডিং আপনার ক্যাটাগরি 2 ধরে ডিজাইন করা বা 1 এবং 2 ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1, আমি যদি এটাকে 3 ধরে চেক করি অর্থাৎ 1.25 ধরে চেক করি, তাহলে কিন্তু বিল্ডিং রেট্রোফিটিং চলে আসে। এবং এটা ঘটছেও, আমরা একটা ফ্যাক্টরিতে অ্যাসেসমেন্ট করেছি, সেই বিল্ডিং ছিল কেমিক্যাল বিল্ডিং, হ্যাজার্ডাস বিল্ডিং ছিল। তখন আমরা যখন এটার অকুপেন্সি ক্যাটাগরি আমরা চেক মানে ওই 1.25 বা অ্যাজ পার কোড অনুযায়ী যেটা আসছে, তখন কিন্তু ওই বিল্ডিং এর রেট্রোফিটিং লাগছে। এবং এটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, কুয়েতের একটা প্রতিষ্ঠান আর কি, তার স্টিল স্ট্রাকচারের জন্য বেশ মানে ভালো আর কি। তাদের কিন্তু ওই বিল্ডিং এ আমাদের রেট্রোফিটিং করা লাগছে বিকজ অফ দ্য বিএনবিসি অকুপেন্সি ক্যাটাগরি এবং ইম্পর্টেন্স ফ্যাক্টরের ভুলের কারণে। বুঝতে পারছেন, এটা খুব সেন্সিটিভ একটা জিনিস। রাইট রাইট, কারণ এটা কিন্তু মানে স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কিন্তু আপনি সিসমিক মানে সিসমিক ফোর্সে আমরা যে ক্যালকুলেশনে যে ফর্মুলাটা আপনি দেখবেন ওটা কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু আমার কিন্তু 1.25 মিনস অলমোস্ট এটা 25% কিন্তু এটা বেড়ে যাবে। হ্যাঁ, মানে আমার যে সিসমিক ফোর্স, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে, যেহেতু ওই আরেকজন কোশ্চেন করছে, আমি শুরুই করবো সেশনটা হচ্ছে এটা সিসমিক ডিজাইন ক্যাটাগরি, সরি সিসমিক ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কিভাবে এটা বের করতে হয়, ওইটা সরি স্ট্রাকচার ইম্পর্টেন্স ফ্যাক্টরটা কিভাবে বের করতে হয় এটা আমি দেখাবো। এটা 4টা পয়েন্ট নিলে আমি বুঝতে পারবো আসলে ওইটা করে খুবই ইম্পর্টেন্ট। আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা হয়তো হ্যাঁ আমার খেয়ালও করি না যে 1 দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে 1 কিনা না, এটা 1.25 হবে না 1.5 হবে, তো এটা বোঝা উচিত আসলে। আরেকটা কথা বলি, আরেকটা অ্যাড করি, আমরা যখন ফ্যাক্টরি অডিটে যাই আমরা কিন্তু টোটাল ওই বিল্ডিং এ কতজন ইউজার আছে, মানে কতজন ওয়ার্কার ওই বিল্ডিং এ আজকে কাজ করতেছে, এটা কিন্তু আমরা মানে বের করা থাকে। এবং বিল্ডিং এর প্রতিদিনের আপনার বিল্ডিং এর এন্ট্রিতে যে ডোর থাকে ওখানে লেখা থাকে যে আজকে ওয়ার্কার সংখ্যা কত। এটা কেন করি আমি বলি, আমরা যারা অডিট করেছি আমরা কিন্তু এটা চেক করতাম যে একটা বিল্ডিং এ কতজন ওয়ার্কার কাজ করতেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্স ফ্যাক্টরে কিন্তু একটা ইম্প্যাক্ট করে। বিএনবিসি আপনার পেজ নাম্বার 3062 এবং 3061, এই পেজ নাম্বারটা আমি দিয়েছি গ্রুপের মধ্যে, একটু দেখে নিন। হ্যাঁ, এটা কিন্তু কমপ্লায়েন্স যদি করতে চান বিল্ডিং আপনার কিন্তু অনেক পড়তে হবে, শুধুমাত্র স্ট্রাকচারাল ফ্রেমিং সিস্টেম এবং ক্যালকুলেশন জানলে হবে না, আপনাকে সবকিছু জানতে হবে কিন্তু যদি আপনি কমপ্লায়েন্স করতে চান আর কি। আর বাংলাদেশে আমরা যেসব ফ্যাক্টরি বিল্ডিং গুলো অ্যাসেসমেন্ট করতেছি 100% কমপ্লায়েন্স মেনটেন করে আমাদেরকে চেক করতে হচ্ছে, এজন্য আমাদেরকে অনেক জানতে হয় আর কি। ধন্যবাদ। আসলে বেসিক্যালি মানে স্ট্রাকচারাল মানে যারা ডিজাইন হিসেবে থাকতে চান, মানে এখানে তো মানে এখানে পড়ার বিকল্প নাই। মানে কারণ আপনি দেখেন যে কোডের কমপ্লায়েন্স কোডটা কিন্তু মানে প্রতি 3-4 বছরে কিন্তু কোড চেঞ্জ হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে আমেরিকান কোড যেটা আমরা আসলে ফলো করি, মানে আমরা যত কিছুই বলি আসলে আমাদের ডিজাইনের 90% আমি তো বলবো মানে 90% উপরে জিনিসগুলো হচ্ছে আমেরিকান কোড। মানে আমি যদি আমেরিকান মানে যদি চিন্তা করি, এটা বাংলাদেশের ডিজাইন হোক অথবা এখানে ডিজাইন হোক, মেন যে জায়গাগুলো আমরা কাজ করি বা যে প্রাইভেটগুলো আমি চেঞ্জ করতেছি, ইভেন বিএনপিসিতে যদি কোনো জিনিসগুলো দিয়ে থাকে ওগুলো কিন্তু আসলে আমেরিকান কোড থেকে ওরা রেফার করতেছে। বা আমাদের দুবাই বিল্ডিং কোডে যদি ওরা যদি অনেক মানে কোনো কিছু দিয়ে থাকে সেটা কিন্তু আমেরিকান কোড থেকে নিচ্ছে তারা, অথবা ইউরো কোড থেকে নিচ্ছে। তো এই জন্য আসলে কোড এবং বিভিন্ন রাইটারের বুকস এগুলো খুব পড়া উচিত। মানে এগুলো পড়তে থাকলে কিন্তু মানে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই জন্য আমি যেটা বললাম না যে আমরা বেসিক্যালি আসলে আমরা যেহেতু আমরা মানে আমি অনেকে বলে যে না যে মানে এই যে আমরা কিন্তু একতলা বিল্ডিং ডিজাইন করতেছি অথবা 100 তলা বিল্ডিং ডিজাইন করতেছি, আমরা কিন্তু সফটওয়্যার ইউজ করতেছি। হ্যাঁ, এখানে সফটওয়্যার ইউজ করাটা, ফ্রেমটা ইউজ করাটা এটা কোনো ডিসক্রেডিট না, এটা ইউজ করতে হবে আমাকে, যেহেতু
এখন দেখেন, এখন এআই আসার পরে যারা এআই ইউজ করবে না তারা কিন্তু অনেক পিছনে চলে যাবে, অনেক পিছনে চলে যাবে। তো আমি এআই দিয়ে আসলে এটা কোন সফটওয়্যার হোক অথবা এআই হোক বা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হোক, এটা এটা জাস্ট মানে প্রত্যেককে বেনিফিটেড করবে অ্যাজ পার হিজ নলেজ এন্ড এক্সপার্টাইজ। হ্যাঁ, তো এখানে ফ্যাম ইউজ করার কোনো ব্যাপার না, কিন্তু আসলে আমি বুঝতেছি কিনা যে ব্যাপারটা, মানে ম্যানুয়ালি করলে আমি যদি বুঝতাম, হ্যাঁ হ্যাঁ ওইভাবে হয়তো 100% আমি অ্যাটলিস্ট স্ট্রাকচার সিস্টেম যেটা আমি ইউজ করতেছি অথবা যে সমস্ত প্যারামিটার গুলো আমি ইউজ করতেছি, এখানে আপনি দেখেন প্রত্যেকটা জায়গার মধ্যে আমি যে জিনিসগুলো ইউজ করতেছি, যেমন এখানে আপনি মাস সোর্স বা পিরিয়ড টাকা অপশন বা লোড প্যাটার্নের মধ্যে আমি যে জিনিসগুলো ইউজ করতেছি, ওখানে যে প্যারামিটার গুলো আছে, তো এগুলো আমি অ্যাজ পার বা এখানে যেখানে এই যে এফ এ এবং এফ বির মানটা কিন্তু অস্থির আসতেছে এসএস এবং এস1 থেকে ক্যালকুলেশনের মাধ্যমে আসতেছে, এবং এটা করে দেওয়া আছে বিভিন্ন বুকস দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। আচ্ছা, এবং এখানে আর বা সিডি বা আই এগুলো ক্যালকুলেশন কিভাবে হচ্ছে, এগুলো অনেক অনেক মানে কোডের এক্সপ্লেনেশন অনেক বুকস আছে, ব্লু বুক বা এরকম বিভিন্ন ধরনের বুকস আছে বা বিভিন্ন রাইটারের বুকস আছে, যেমন তারানাথের অনেক বই আছে, তারানাথের অনেক বই আছে, এগুলো আপনি দেখতে পারেন। তো এগুলো দেখলে তারানাথের বইগুলো কিন্তু এসিআই বা এএসসি কে কিন্তু কি করছে, মানে ওরা কিন্তু এক্সপ্লেন করছে। এবং আপনার এই যে পিকে ঘোষ মানে আইসিসির যে, তো প্রচুর এক্সপ্লেনেশনের বই আছে, কেস স্টাডিজ আছে এগুলো। আচ্ছা, আরেকটা কথা বলি যে কেস স্টাডিজ পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আর আমিও তো 100 একটা বিল্ডিং এর পুরো ক্যালকুলেশন কেউ আমাকে দিবে না, এগুলো সিক্রেট বড় বিল্ডিং এর, কিন্তু আমি কিন্তু কেস স্টাডিজ পাবো। হ্যাঁ, কেস স্টাডি আপনি দেখবেন সিটিভিউএইচ বা বিভিন্ন মাস্টার্স বা ডক্টরেট যারা করতেছে, ওদের বিভিন্ন ধরনের ওদের রিপোর্ট আছে বা ওদের আর্টিকেল আছে, ওগুলোতে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাবো, অনেক ইনফরমেশন পাবো। এগুলো পড়লে যেটা হচ্ছে আমাদের কনফিডেন্স বাড়বে বা আমরা কোডের অনেকগুলো জিনিস খুব অল্প জায়গার মধ্যে পেয়ে যাবো। আরেকটা জিনিস, কোডের মধ্যে হয়তো আপনার 1000 পেজ আছে। হ্যাঁ, এটা জাস্ট বলতেছি, আমার 1000 পেজ কিন্তু আমার পড়ার দরকার নাই একসাথে। হ্যাঁ, এখানে হয়তো আপনি দেখবেন যে 200-300 পেজ এনাফ আমার জন্য, 200-300 পেজ পড়লেই আমি কিন্তু মাস্টার হয়ে যাবো। এখানে হয়তো বলবো যে 1200-1400 পেজ, এতগুলো পেজ আমি পড়বো না, এতগুলো পেজ পড়ার দরকার নেই। হ্যাঁ, আমি কোনো 2-4 দিন আমি হয়তো একটু দেখলাম কোন চ্যাপ্টারে কি কি আছে, কোন ক্লজে কি দেওয়া আছে, কিন্তু আমি হয়তো 200-300 পেজের মধ্যে কিন্তু আমার যথেষ্ট পড়া চলে আসবে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একটু পড়লেই যারা প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার তারা কিন্তু মজা পাবে। হ্যাঁ, আমি যখন দেখবো আমি পড়তেছি এবং পরের দিন সকালে আমি যখন অফিসে কাজ করতেছি আমি ওটাই অ্যাপ্লাই করতেছি, তখন কিন্তু কনফিডেন্স বাড়বে। আমি যখন একটা রিপোর্ট বানাবো, তো রিপোর্ট বানানোর ক্ষেত্রে কিন্তু আমি ক্লজ দেখাচ্ছি, আমি এসসি তে কোন ক্লজে দেওয়া আছে এটা কিন্তু দিতে হয়। যেমন আমরা এখানে দুবাইতে যে বিল্ডিং গুলো করি, এখানে কিন্তু ভ্যালু ইঞ্জিনিয়ারিং হয়, এবং যেমন আমার এখন একটা 35 তলা টুইন টাওয়ারের কাজ চলতেছে দুবাইতে, টুইন টাওয়ার। হ্যাঁ, তো এটা কিন্তু পোডিয়ামটা কিন্তু কম্বাইন, এটা কিন্তু এক্সপ্রেশন জয়েন্ট বা সিসি ক্যাপ নাই। হ্যাঁ, এটা কিন্তু কম্বাইন। তো কম্বাইন এখন আমি যখন মানে মিউনিসিপ্যালিটি সাবমিট করছি, তো ওখানে পরিপূর্ণ ক্যালকুলেশন সাবমিট করছি এবং এখানে থার্ড পার্টি রিপোর্টও আছে। হ্যাঁ, মানে থার্ড পার্টি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কিন্তু আমার কাজটা চেক করছে, চেক করার পর উনি স্যাটিসফাই হয়েছে এবং উনি ওনার রিপোর্ট দিছে, আমি আমার ডিটেল রিপোর্ট দিছি, মডেল দিছি, ক্যালকুলেশন দিছি, রিপোর্ট দিছি, এবং প্রত্যেকটা যে চেকিং ওটা কিন্তু আমি এক্সেলে আমি শিট বানাই, মানে ফাউন্ডেশন ওয়ান ওয়ে শেয়ার, পাঞ্চিং শেয়ার সবকিছু করে দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু উনি আমাকে প্রথমেই 14-15টা কমেন্ট দিছে, চিন্তা করেন। এবং ওখানে একটা রিকোয়ারমেন্ট করছে, এই যে ভাই আপনি এই যে দেখাইলেন, অথচ আমরা বাংলাদেশে যারা কাজ করতেছি স্ট্রাকচারে ভাই এইগুলোর ধারে কাছেই নাই। আন্দাজে একটা আরবিতে সাবমিট করা হয়, কোনো থার্টি নাই, কোনো দেখা নাই, বলা নাই, মানে এই যে বিরাট গ্যাপ, মানে এটা তো মানে দুঃখজনক ছাড়া কিছু নেই। আমাদের আসলে বিওয়ার্ড প্ল্যাটফর্মটা কিন্তু আসলে এটাই উদ্দেশ্য, মানে এটাই আমাদের জিনিসটা যাতে মানে আমাদের প্রসেসটা হচ্ছে যে মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের যে প্র্যাকটিস, মানে আমরা মানে আমাদের যেই মানে এটা জেনারেল যে একটা নলেজ যেটা, এটা যাতে একটু গ্রো একটু আপ হয়, সবাই যদি বুঝে, সবাই ডিজাইনে থাকতে হবে এটা না, কিন্তু যারা ডিসিশন মেকার, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের মধ্যে অনেকে কিন্তু ডিসিশন মেকার, অথবা দেখা যাবে যে আমি ব্যক্তিগতভাবে একটা বিল্ডিং আমি কিনতেছি, একটা ফ্ল্যাট কিনতেছি, তাহলে আমি চিন্তা করবো যে না, হ্যাঁ স্ট্রাকচারাল ডিজাইনে ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিই,
আমি না পারলে হয়তো আমার একটা বন্ধু বান্ধব আছে বা পরিচিত কেউ আছে যে স্ট্রাকচারাল ডিজাইনার, তার মাধ্যমে চেক করে নিলাম যে হ্যাঁ সয়েল টেস্ট রিপোর্টটা মানসম্পন্ন কিনা, যেটা আমাদের ইঞ্জিনিয়ার সোহাগ, ইঞ্জিনিয়ার খায়রুল যেটা বললেন যে মানে ঠিক মতো যদি আমি স্টাডি না করি দেখা যাবে যে হয়তো স্ট্রাকচার ডিজাইন করতেছে কিন্তু উনি অনেক কিছু কমপ্লাই করে নাই হয়তো। হ্যাঁ, কারণ এখন আপনার ইটিএস বা সিএফ এই সফটওয়্যারগুলো সুবিধা হচ্ছে, আমি ওই বলে না যে গার্বেজ ইন গার্বেজ আউট, আমি যেটাই করবো এটা কিন্তু আমার মোটামুটি ফ্রেমিং সিস্টেম থাকলে, মানে ফ্রেমে যদি কোনো এরর না থাকে, মডেলে কোনো এরর না থাকলে সে কিন্তু আমাকে কিছু একটা দিয়ে দিবে। তো কিছু একটা দিয়ে দিলে কিন্তু আমি সঠিক কাজ করি নাই। হ্যাঁ, দেখেন আমি আমারটাই বলি, আমারটা কিন্তু মানে আমি এটা 2-3 দিন আমি পুরো দিন থেকে প্রত্যেকটা জিনিস থার্ড পার্টিকে দেখাইছি। থার্ড পার্টি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা আছে ওরা কিন্তু ডক্টরেট, কিন্তু হ্যাঁ স্ট্রাকচার ডক্টরেট ওনারা, তো দেখাইছি। ওনারা বলছে খুবই ভালো কাজ করছো, কোনো সমস্যা নেই। কারণ আমি সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার প্রত্যেকটা জিনিস কমপ্লাই করছি। আমি সুপার স্ট্রাকচার যে লোডটা আছে এটা সাব স্ট্রাকচার মডেলের মধ্যে সেম লোডটা সেম ইন্টেন্সিটিতে আছে, এবং প্রত্যেকটা কোডের প্রত্যেকটা ক্লাস কমপ্লিমেন্ট যেগুলো আমরা মেজর যে ক্লাসগুলো আছে কম্বিনেশন বা প্যারামিটার গুলো আমি কমপ্লাই করছি। এরপরে যখন আমি সাবমিট করছি, এরপর আমাকে 15টা কমেন্ট দিয়েছে, যদিও এগুলো আমি এটার কারণে আমার ডিজাইনের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু আমি কমপ্লাই করছি। আমি যেটা হয় না কোডে যুক্তি ঘটাইছি যে ওনা বলছে যে উইন্টার করতে হবে, যেহেতু 35 তলা বিল্ডিং 120 মিটার, আমি বলছি না এটা লাগবে না। তো ওখানে আমাদের দুবাই বিল্ডিং কোডে আমাদের ওখানে এটা দেওয়া আছে। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং হচ্ছে ওখানে ওরা যখন উইন্ডের যে জায়গাটা আছে ওখানে ওরা ক্লজে সরি দেখাই উইন্ডের এটা লোড উইন্ডেল, দেখেন এটা হচ্ছে উইন্ডেলের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমি পরবর্তীতে নিয়ে আসবো যখন টল বিল্ডিং এর নিয়ে আলোচনা করবো, তখন এটা আমি এগুলো আনবো। এখানে দেখেন টল বিল্ডিং এ কিন্তু আপনার অনেকগুলো অ্যাডভান্স প্যারামিটার আসবে ওখানে। ওখানে আপনার অ্যাক্সিলারেশনও চেক করতে হবে। আচ্ছা, এখানে উইন্টার কখন এখানে অ্যাজ পার এটা সম্ভবত ওরা সিটিপি ইউএস থেকে নিছে, মানে কাউন্সিল টল বিল্ডিং জন্য যে কাউন্সিলটা আছে, ইন্টারন্যাশনাল যে একটা কাউন্সিল আছে, তো ওখান থেকে সম্ভবত এটা নিছে। এটা দেখেন এখানে 4টা ক্রাইটেরিয়া মানে মধ্যে পড়লে 120 মিটার নিচে যদি কোনো বিল্ডিং থাকে সেখানে কিন্তু উইন্টার আসতে পারে। আপনার নাম শুনছেন না দুবাই ফ্রেমে কিন্তু উইন্টার অ্যাপ্লাই হয়েছে। তারপরে মিউজিয়াম অফ ফিউচার, এটা কিন্তু লোরেন্স বিল্ডিং, হ্যাঁ যেটা খুবই আইকনিক এবং খুবই ইরেগুলার শেপ, সেখানে কিন্তু উইন্টার অ্যাপ্লাই হয়েছে। এখানে কি বলছে, হাইট হিসেবে যদি রেগুলার স্ট্রাকচারও হয় 120 মিটার উপরে গেলে উইন্টার করতে হবে। আমার বিল্ডিং কিন্তু 120 মিটার, এক্সাক্ট 120 মিটার, তো এটা ফুলফিল হয়েছে। ওকে, 2 নম্বর হচ্ছে the height of the building is greater than 5 times its average width normal to the wind direction over the top of the building। মানে প্রত্যেকটা ডিরেকশনে, মানে আমাদের প্রিন্সিপাল ডিরেকশন মধ্যে হয় না যে 0 অথবা 90 ডিগ্রি, তো 2 ডিরেকশনে ওটার যে হাইট বাই যে উইথ যে রেশিওটা সেটা এভারেজ রেশিও, কারণ পড়ে হয়তো বেশি থাকবে কিন্তু টিপিক্যাল কম থাকবে। ওটা এভারেজ উইথটা যে মানে আসপেক্ট রেশিও বলে এটাকে, আসপেক্ট রেশিওটা গ্রেটার দেন 5 হতে হবে। তাহলে এটা উইন্টার মানে গ্রেটার মানে লেস দেন ইকুয়াল 5 হলে তাহলে উইন্টার লাগবে না। আমারটা অনেকটা 4.5 এ ওরকম হয়েছে, তো এটাও ফুলফিল হয়েছে। 3 নম্বর হচ্ছে আনইউজুয়াল শেপ, যেটা বললাম না যে মিউজিয়াম অফ ফিউচার যে স্ট্রাকচারটা, এটা কিন্তু ছোট, তো এখানে কিন্তু উইন্টার লাগবে। যদিও দেখেন এটা আর কি, এটা আমরা সবাই জানি যারাই দুবাইতে আসছে তারা দেখছে ওইটা, এটা কিন্তু ছোট, এটা তো হাই রাইজ না, কিন্তু দেখেন এটা শেপটা দেখেন, এটা কিন্তু ইরেগুলার, তো এখানে কিন্তু উইন্টার লাগে ম্যান্ডেটরি এটা এই ক্ষেত্রে। হ্যাঁ, অথবা দুবাই ফ্রেম বলতে পারেন, এখানে কিন্তু উইন্টার ডেভেলপ করছে। হ্যাঁ, এটা কিন্তু বেশি না, অত বেশি না, 100 মিটার নিচে হবে, তো এখানে উইন্টার করা লাগবে। তো ইরেগুলার শেপ হলো এটা করা লাগবে।